আমাদের বে অফ বেঙ্গলের যে নলেজ, সেই নলেজটা হলো বিয়ের পরে আমরা যখন হানিমুনে যাই তখন কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটু পানি পর্যন্ত। এর পিছনে যে আমাদের হাজার হাজার কিলোমিটার আমাদের আছে, আমাদের মেটে ইন্টারেস্ট আছে, সেই জায়গাটা আর নাই। উই আর ব্লার্ড। এই আজকে তো ইরানের সাথে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় দুটো শত্রু রাষ্ট্র, যদিও আমাদের মুসলমানদের জন্য ইহুদি বোধহয় সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, এত বড় আরছে আবার কেউ নেই। এই খোমেনির আমলে 1981 সালে যখন ওসিরাকে অ্যাটাক করা হয়, সে ওসিরাকে অ্যাটাকে ইসরায়েলের পক্ষে ইরান RF-4 দিয়ে কুইক ফাস্ট রেকি করে সেই রেকি ইনফরমেশন ইসরায়েলকে সাপ্লাই দিয়েছে খোমেনির আমলে। 1981 সালে শাহ ক্ষমতায় নাই, এবং ইরান এর 8 মাস আগে ইরান নিজে অ্যাটাক করেছে ওকে ওসিরাকে। ইসরায়েলকে বলতেছে আগে আমি অ্যাটাক করে দেখি, তারপর তুমি। খোমেনির আমল। চলছে ইরান যুদ্ধ। এই ইরান যুদ্ধ থেকে বাংলাদেশের কি শেখার আছে, সেই আলোচনা নিয়েই আজকের মুক্তির কথায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন এবং রোমাঞ্চিত হবেন যে আজকের এই আলোচনায় আমাদের সাথে যে বিশেষ অতিথিরা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের 3 জনই বাংলাদেশ ওয়ার কলেজের প্রাক্তন ফ্যাকাল্টি এবং অ্যালামনাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, এরপর আছেন কমোডর সৈয়দ মিসবাহ-উদ্দিন আহমেদ, এবং সবশেষে আছেন এয়ার কমোডর মোহাম্মদ মুশতাকুর রহমান। আপনাদের 3 জনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনায় আমরা মূলত বোঝার চেষ্টা করব যে এই চলমান ইরান সংকট এবং এখানে যে একটা বিশাল দ্বৈরথ চলছে, পৃথিবীর 1 নম্বর সেনাবাহিনী US আর্মি, তার সাথে আছে ইসরায়েলি সেনাবাহিনী, এবং এরা দুজনই পারমাণবিক শক্তি। তাদের বিরুদ্ধে ইরান লড়ছে যে এখন পর্যন্ত স্বীকৃত পারমাণবিক শক্তি নয়। সুতরাং শুরু করব আমরা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, জনতার দলের চেয়ারম্যান এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন। আমাদের বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখে তারা জেএনজির প্রতিনিধি, এবং তারা আমাদের মিলিটারি টার্মগুলো খুব চমৎকারভাবে বোঝে। সুতরাং আমি আপনার কাছে যে প্রশ্নটা করব, আপনি ফ্রিলি বলতে পারেন উইদাউট এনি কনফিউশন যে তারা বুঝবে কি বুঝবে না। যে প্রশ্নটা আপনাকে করতে চাই স্যার, সেটা হচ্ছে ইরান সংশ্লিষ্ট সাম্প্রতিক সামরিক উত্তেজনাগুলোতে আমরা দেখেছি প্রথাগত বড় আকারের স্থল অভিযান বা ট্র্যাডিশনাল লার্জ স্কেল ইনভেশনের চেয়ে ড্রোন স্ট্রাইক, প্রক্সি ওয়ারফেয়ার, প্রিসিশন মিসাইলের ব্যবহার অনেক বেশি কার্যকর। ভবিষ্যৎ যুদ্ধে এই যে একটা আমূল পরিবর্তন আসছে স্যার, এখান থেকে বাংলাদেশের স্থল প্রতিরক্ষা কৌশল বা আমাদের প্রচলিত ডিফেন্স ডক্ট্রিন পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি ধরনের বার্তা পেতে যাচ্ছি স্যার এই যুদ্ধ থেকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। যেমনটি আপনি বলেছেন, আমরা একসাথে ওয়ার কোর্সে ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, এবং আমি নিশ্চিত যে আজকে যারা আমার সাথে উপস্থিত আছেন, আমি সৌভাগ্যবান যে ওনাদের মতো জ্ঞানী মানুষ এবং বিচক্ষণ মানুষকে আজকের এই প্ল্যাটফর্মে আমরা পাচ্ছি। দেখুন, এই যুদ্ধটা US এবং ইসরায়েল যেটা পদ্ধতিতে শুরু করেছে, এটা টোটালি কনভেনশনাল একটা যুদ্ধ, কিন্তু ক্রেডিট দিতে হবে, কিন্তু দিতে হবে ইরানকে। ইরান কিন্তু কনভেনশনাল এটা উত্তর দেয়নি। সো এখন পর্যন্ত যে অবস্থানে আছে, আমরা যদি ট্যাকটিক্যাল, অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক লেভেলে 3টা লেভেল তো যুদ্ধের, এই 3টা পর্যায়ে আমি প্রথম যখন যুদ্ধ শুরু হয় তখন বলেছিলাম যে টেকনিক্যালি, অপারেশনালি হয়তো বা USA জয়লাভ করেছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি হেরেছে। কিন্তু যত দিন গড়াতে শুরু করলো তখন দেখলাম যে অপারেশন লেভেলে এবং টেকনিক্যাল লেভেলেও US এবং ইসরায়েল হেরে যাচ্ছে। এখন আমাদের জন্য যেটা আই ওপেনার, এটা কিন্তু যখন এই যুদ্ধটা যে এই পর্যায়ে যাবে, এটা কিন্তু খোদ ডোনাল্ড ট্রাম্পও ভাবেননি কোনোদিন, এবং তাদের যে এই লেভেলে সক্ষমতা আছে সেটাও কিন্তু অ্যাসেস করতে পারেনি। ঠিক আছে, এখন যে জায়গাটাতে ইরান মানে ধারণাতীত ভাবে এক্সপ্লোর করতে পেরেছে, এটা হচ্ছে তার মিসাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই ধারণাটাও ছিল খুবই সীমিত। এর আগে যখন গত বছর 12 দিনের জন্য যে যুদ্ধটা হলো, তখন কিন্তু খুব মিলেমিশে যুদ্ধটা হয়েছে। অপারেশন মিডনাইট হ্যামার 1000 মাইল দূরে ইসরায়েলে যখন অ্যাটাক করলো, তখন না মিডনাইট হ্যামার বলছে না, এটা তো মিডনাইট হ্যামার লাস্ট এপিক ফিউরি, আগেটা ছিল মিডনাইট হ্যামার, রাইট। তখন কিন্তু খুব মিলেমিশে যুদ্ধটা এভাবে বলছি যে
ইরান থেকে ড্রোন, ইউএভিস বা মিসাইল যেগুলি ছড়া হচ্ছিল, তখন পার্শ্ববর্তী দেশ জর্ডান এবং ইরাককে বলা হচ্ছে যে এগুলি নট ফর ইউ। তখন কিন্তু প্রায় 99% তারা কিন্তু ইন্টারসেপ্ট করতে পেরেছিল, কিন্তু এবার কিন্তু পারছে না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরানের যে এই সক্ষমতা আছে, এটা যেমন ধারণাও করে নেই, এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ওই যে কালমিনেশন অফ ওয়ার বলে একটা জিনিস কথা বলি, যে কনফ্লিক্টিং ফোর্স যখন কেউই যখন আর পরিশ্রম করতে পারে না, আর যখন আগাতে পারে না, সেটাকে আমরা কালমিনেশন বলি। সেই দৃষ্টিকোণ থেকে ইউএসএ এবং ইসরায়েল কালমিনেশনে পৌঁছে গেছে, মানে তারা আর এগোতে পারছে না। কেননা ইরানের যে মারাত্মক দুটা জিনিস আছে, একটা যে ভূ রাজনৈতিক অস্ত্র হচ্ছে হরমুজ নিয়ে, যেটা নিয়ে কমোডর মিসবাহ অনেক এক্সপ্লেইন করতে পারবেন ভালোভাবে। এটা যখন ব্যবহার করা শুরু করলো, এখন দেখুন এইটাকে কেন্দ্র করে ন্যাটোকে টানার চেষ্টা করলো, পারলো না। ইউকে কে টানার চেষ্টা করলো, পারলো না। এমনকি আরব দেশ যারা জিসিসি কান্ট্রিজ, তারাও কিন্তু এখন দ্বিধাবিভক্ত হয়ে গেল। সো এইটার উদ্দেশ্যটাকে, যতদিন ইরান এটাকে সক্ষমভাবে রিটালিয়েট করতে পারছে, ততদিন পর্যন্ত এই শক্তিটাকে একেবারে রেকনিং ফোর্স, একেবারে ফেলে দেওয়ার মতো বুদ্ধি। এখন পুরো পৃথিবীতে ইউএস কে চ্যালেঞ্জ করার মতো একমাত্র শক্তি এখন দেখা যাচ্ছে ইরান। এবং তাদের পিছনে দেখলাম যে এখন চায়না, রাশিয়া এবং উত্তর কোরিয়া অনেক প্রমিনেন্ট। এরা তো আছেই, তবে আমি যেটা বুঝি যে কোনোদিনই কোনো দেশ সরাসরি কারো পক্ষে যুদ্ধ অবস্থান নেবে না, ওই দিন এখন নাই। হ্যাঁ, তো এগুলি অনেক ধরনের কথা আছে, যেমন এর মধ্যে এই যুদ্ধ সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে কি ইসরায়েল। এই যে নেতানিয়াহু, তার নামে চারটা বড় ধরনের মামলা আছে, এবং সামনের ইলেকশনে সে হারার সম্ভাবনা আছে যদি সে যুদ্ধে রণে যদি ভঙ্গ দেয়। ঠিক আছে, এরপরে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেনিফিটেড দেশ কিন্তু রাশিয়া। মিনিমাম $12 to $15 বিলিয়ন সে এর মধ্যে গ্যাস এবং তেল সে রপ্তানি করেছে এর মধ্যে। সুতরাং এদিকে আমরা না যাই, আমাদের যেটা ওই যে মার্ফিজ একটা ল আছে যে যুদ্ধ সবসময় নেইবারিং কান্ট্রির মধ্যে হয়, নেইবারিং ম্যাপের মধ্যে হয়। এখন টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু এই থিওরিটা চেঞ্জ হয়ে গেছে। আমি ওই জিনিসটাকে এখন বাংলাদেশের জন্য আমি যদি চিন্তা করি, আমি শঙ্কিত হই, আমাদের কি আছে, আমরা কি দিয়ে মোকাবেলা করব। যেভাবে আজকে ইরান তার পিরেনিয়াল সোর্স অফ ব্যালিস্টিক অ্যান্ড মিসাইলস দিয়ে যেভাবে কাজ করছে, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু চমৎকারপ্রদ এবং আশ্চর্যান্বিত হওয়ার মতো ডিভাইস তারা বের করছে। সো এই প্রেক্ষিতে অর্থোডক্স মিলিটারি কনসেপ্ট থেকে আমাদের কি একটু শিফট করা দরকার? আমাদের পুরোটাই শিফট করা দরকার, আমাদের কিছুই নাই। ওকে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের কিছুই নেই। আমি এখন চিন্তা করি, আমার উপর যদি প্রিএমটিভ অ্যাটাক এরকম হয়, আমি কিভাবে কি করব? আমার এয়ার ডিফেন্স সিস্টেম কি আছে? এয়ারপোর্ট তো নাই, প্রায় শূন্য, নাই, নাথিং। আমাদের এটা আমি বলতে মানে ওইভাবে খুলেও বলতে পারছি না একজন প্রফেশনাল হিসাবে, মিলিটারি প্রফেশনাল হিসাবে বা ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসাবে। আবার এট দ্য সেম টাইম এটা যে একটা বড় ধরনের একটা সমস্যা, যে আমি কিভাবে ফাইট ব্যাক করব। ইরানের যে এত বড় একটা ক্যাশে ছিল, এত বড় একটা শক্তি ছিল, সেটা দিয়ে তারা এবং এখন পর্যন্ত অনেক জায়গায় ইউএসএ, ইসরায়েল যেখানে হার মানছে, সেখানে কিন্তু ইরান হার মানছে না। আমি যখন যুদ্ধ শুরু হয় তখনই বলেছিলাম যে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেও ইউএসএ কোনো অবস্থাতে রেজিমের শেকড় পর্যন্ত স্পর্শ মানে পৌঁছাতে পারবে না, প্রথম দিনই বলেছে যুদ্ধের। রাইট, এবং আপনি একই সাথে অ্যাসিমেট্রিক ওয়ারের ব্যাপারেও বলেছিলেন যে আসলে এখন বোধহয় মানে আমাদের মতো যারা ছোট রাষ্ট্র অথবা বেলিজারেন্ট রেশিওতে যারা পিছিয়ে থাকে, তাদের বোধহয় অর্থোডক্স বই পড়ার চেয়ে অ্যাসিমেট্রিটা ভালো বোঝা জরুরি। হ্যাঁ, এটা অ্যাসিমেট্রিক বুঝতে হবে, কিন্তু একটা জিনিস তো খুবই নিশ্চিত, এটা আমরা আগেও বলেছি, যে কোনো দেশ তার নিরাপত্তার জন্য সর্বপ্রথম যেটা দরকার ডেটারেন্স। ডেটারেন্স মিন্স হোয়াট, মানে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করবো। এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। যেমন আপনি বলেছিলেন সজারু থিওরি, রাইট। এখন ইরান যেটা করছে, দ্যাটস ওই হেজ হগ পলিসি, মানে শ্রীগাল ডানে বামে লাফালাফি করে, অনেক কিছু বলে। ইনফ্যাক্ট এটা সিঙ্গাপুরের ডিফেন্স পলিসির মধ্যে পড়ে। এন্ড ইরান বলছে যে তুমি যাই করো না কেন, যতই ম্যানুভার করো না কেন, when you come close to me, আমি আমার কাঁটা বিছিয়ে দেবো। সুতরাং জয় পরাজয়ের চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে আক্রমণ করলে তোমার কষ্ট অনেক বেশি। এক্স্যাক্টলি, অনেক কষ্ট করতে হবে, তুমি কোনোভাবে আমার দেহের কাছাকাছি পৌঁছতে পারবা না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার কাছে আবার ফিরবো স্যার। এবার আমরা যাব কমোডর মিসবাহ স্যারের কাছে। মিসবাহ স্যার, আপনার জন্য যে কোশ্চেনটা আমি লিখে নিয়ে আসছি, এটা আমি এখানে রিড আউট করতে চাই, কারণ আপনি এত জ্ঞানী মানুষ যে আপনাকে যদি আমি খুব শক্তিশালী প্রশ্ন না করি তাহলে আমার দর্শকরা হাসাহাসি করবে। এবারের মানে প্রতিরক্ষার বিষয়টাতে আমি আসতে চাচ্ছি, যেটাতে হচ্ছে যে ইরান যেভাবে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ বজায় রাখে,
তাকে সামরিক পরিভাষায় আমরা A2/AD বলে থাকি এই কৌশলটাকে। বর্তমান ভূ রাজনীতিতে বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা এবং আমাদের এনার্জি সাপ্লাই রুট সচল রাখতে ইরানের যে এই মেরিটাইম চোক পয়েন্ট সিকিউরিটি স্টাইলটা স্যার, এইটা থেকে বাংলাদেশের কি শেখার আছে? কারণ আমাদের বঙ্গোপসাগর তো ওপেন স্যার, ওটা তো হরমুজের মতো মানে ক্লোজ না। ইওর কমেন্ট অন দ্যাট স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল 24 অ্যান্ড নিউজ 24 স্যার, নিউজ 24 অ্যান্ড সুপ্রিয় দর্শক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দর্শক এবং শ্রোতাদেরকে। আমি ছোট্ট একটা স্নিপেট দিয়ে শুরু করতে চাই। 1988 সালে আমি যখন জার্মানিতে ট্রেনিং করি, আমার ভিতরে জার্মানদের মিলিটারি যে প্রিপেয়ার্ডনেস, স্মার্টনেস, প্রফেশনালিজম, এগুলো দেখে আমার শুধু মনে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা কিভাবে হারলো, কেন হারলো। তো আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম, আমি এই প্রশ্নটা কাকে জিজ্ঞেস করবো, ভয়ও পাচ্ছিলাম, লজ্জাও পেতাম। তো একদিন আমি এক জার্মান নেভির সিনিয়র অফিসারের সুযোগ পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমি একটা ফুলিশ কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, জার্মান ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করলাম, ডুমে ফ্রাগে। তো উনি বললেন যে দেয়ার আর নো ফুলিশ কোয়েশ্চেন, শুট ইউর কোয়েশ্চেন। তখন আমি বললাম যে why Germany lost in the Second World War? তো উনি বললো যে the answer is very simple, I can tell you in one sentence. তো আমি তো ইয়াং ম্যান, আমি তখন আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম যে এক সেন্টেন্সে উনি কি উত্তর দিবে। Then he said, Hitler never visited the United States. আমি এত বছর ধরে এই দি স্টুডেন্ট অফ মিলিটারি স্ট্র্যাটেজি এন্ড হিস্ট্রি, আমি এখন এসে মনে করি একটু একটু বুঝতে পারি যে হিটলার নেভার ভিজিটেড ইউনাইটেড স্টেটস বলে উনি বোঝাতে চেয়েছিলেন দি এনর্মাস পাওয়ার কুড বি জেনারেটেড ফ্রম দি ল্যান্ডমাস অফ দি ইউনাইটেড স্টেটস, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, গড গিফটেড, দুই সাইডে দুইটা মহাসাগর, আটলান্টিক এন্ড প্যাসিফিক। তারপরে ভেরি বেনাইন নেইবার নর্থে, এবং মেক্সিকোর সাথে তো অনেকবার তাদের যুদ্ধ হয়েছে। বাট দেন এই কারণে আমেরিকার যে মেইনল্যান্ডে কিন্তু কেউ অ্যাটাক করতে পারেনি। পার্ল হারবারের কথা আমরা বলি, বাট এটা কিন্তু আসলে টেকনিক্যালি মেইনল্যান্ড না, চাপাতি করেছিল। তো ওইটা আমি যখন আমার সাথে কথা হয় মানে অফলাইন বা বন্ধুদের মাঝে, আমি বলি ট্রাম্প নেভার ভিজিটেড ইরান পারহ্যাপস। So that's the point what General Shamim said. আমি এই জন্য বলতে চাচ্ছি, আমি এন্ডোর্স করি শামীম যে কথাগুলো বললেন। সাথে আমি এড করতে চাই যে আমরা ক্লাউজেভিটস পড়ি, সানজু পড়ি, কাউটিলিয়া পড়ি, ম্যাকিয়াভেলি পড়ি, আরো অনেক পড়ি। পড়ার পরে কিন্তু আমরা ওয়ার কলেজে আমাদের সিনিয়ররা যা শিখিয়েছিলেন, আমাদের জুনিয়রদেরও আমরা এটাই বলি যে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। আমাদেরকে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে, আমাদের বে অফ বেঙ্গলের কন্ডিশনে, আমাদের যে টেরেইন, এই কন্ডিশনে আমাদেরকে টেইলার মেড করতে হবে সেই থিওরিগুলা, সেই ডক্ট্রিনগুলা। সো হরমুজের যেটা ইরান করছে, আমরা সরাসরি ওইটাকে কাট এন্ড পেস্ট করতে পারবো না। ঠিক আছে, দিস ইজ ওয়ান। কারণ হরমুজ তো অনলি স্যার 17 মাইল চওড়া, 21 মাইল বা 34 কিলোমিটার around and shared by Oman and Iran both. Exactly. But মজার জিনিস যেটা, সেটা হলো আমাদের কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে why navy is important. আমাদের যে মেরিটাইম ইন্টারেস্ট এক্সপোনেনশিয়ালি কিন্তু বেড়েছে। আমরা কিন্তু এখন অলমোস্ট 200 মিলিয়ন আমাদের জনশক্তি, সেন্সাস হলে এক্স্যাক্টলি বলা যাবে। বাট আমাদের যে এলডিসি থেকে যে উত্তরণে যাব, এই প্রত্যেকটাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রির কাজ দরকার। তার মানে কি, বাংলাদেশ হ্যাজ কনস্ট্যান্টলি এন্ড গ্রাজুয়ালি উই আর বিকামিং এনার্জি হাংরি। যেহেতু আমাদের নিজেদের এনার্জি সোর্স নাই, সেটার জন্য আমাদের ওয়ান অফ দি মেইন সোর্স হলো পার্সিয়ান গালফ, ডিপেন্ডেন্সি আছে ট্রিমেন্ডাসলি। তার মানে আমি যদি এটা আসলে ওই সরলীকরণ করা যাবে না, ইকুয়েশনে আনা যাবে না, বাট আমাদের এটা বলতে পারি আমরা যে আমাদের মেরিটাইম ইন্টারেস্ট যেখানে আছে নাও ইন হরমুজ, সো আমাদের সরকারের উচিত নৌবাহিনীকে ততটুকু শক্তিশালী করা, নট এজ এ প্রভোকেশন অফ ওয়ার, বাট আমার জাতীয় স্বার্থের জন্য ওখান থেকে যেন আমাদের যে মেরিটাইম, আমাদের যে ইন্টারেস্ট আছে, আমার যে তেল নিয়ে জাহাজগুলো আসবে, সেখানে যেন আমাদের নৌবাহিনীকে আমরা কাজে লাগাইতে পারি। আপনি তো প্রায় বলেন স্যার যে বে অফ বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর সাবমেরিন ওয়ারফেয়ার। আমি এটা বলি বিকজ এটা আমার কথা না, সাবমেরিন বা অ্যান্টি সাবমেরিন এক্সপার্টদের কথা। বিকজ অফ দি ওশানিক গ্রেডিয়েন্টস, সমুদ্রে যেগুলো আমার থাকে, স্যালাইনিটি থাকে, ওয়াটার প্রেশার, ডেপথ, সবকিছু মিলিয়ে। সো ওইটা আবার আপনার প্রশ্ন থেকে যেটা আসে,
যে Very এন্টি অ্যাক্সেস অ্যান্ড এরিয়া ডিনায়াল, যেটা এখনকার একটা আসে, তো সি ডিনায়াল বলা হতো ক্লাসিক্যাল নেভাল টার্মে। তো সি ডিনায়াল মানে আমি আমার সমুদ্র সীমাকে বা আমার যেখানে স্বার্থ সেটাকে আমি আমার পটেনশিয়াল অ্যাডভার্সারিকে ব্যবহার করতে দিব না। এই কারণেই আমাদের সিনিয়ররা চিন্তা ভাবনা করেই ইট ওয়াজ হাম্বল এফোর্ট, বাট শুরু করেছিলেন আমাদের যে সারফেস টু সারফেস মিসাইল, আমাদের মাইন, ঠিক আছে। এখন এর হচ্ছে যে আমাদের আনম্যান এরিয়াল ভেহিকলস, আমরা হরমুজ আমাদের ওই রকম করে আমাদের ডিনাই করার মতো ক্যাপাসিটি থাকতে হবে স্যার। আমরা ওই যে প্রভোকেশন অফ ওয়ার হব না, বাট আমার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আমার যে কার্গোটা নিয়ে, আমার যে ওয়েলটা, আমার যে এলপিজিটা নিয়ে আসবে, আমার যে এনার্জি হাংরি হচ্ছে আমি, আমার যে ইন্ডাস্ট্রিগুলা, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এখানে তাহলে স্যার একটা ফুলিশ কোশ্চেন আমি আপনাকে করি স্যার, যেটা অ্যাকচুয়ালি আমার দেয়ার আর নো ফুলিশ কোয়েশ্চেন। নরওয়েজিয়ান ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল, সে বলছিল যে ইউ আর এ লিটারাল কান্ট্রি বাই বার্থ, বাট দেন হোয়াই ইউ অলওয়েজ সে ইউ আর এ রিভারাইন কান্ট্রি? Why do you did not explore your seas like us, like Vikings? এটা খুব মজার জিনিস। এটা আসলে ওই যে তাহলে ওই খ্রিস্টপূর্ব 1175 খ্রিস্টাব্দে প্রথম যে নাইল ডেল্টার যুদ্ধ হয়েছিল, ওইখানে সি পিপুল বলে আর ফারাও রামেসিস দি থার্ড যুদ্ধ হয়েছিল। তো সি পিপুল কারা? সি পিপুলরা ছিল বর্তমান ফিলিস্তিন, লেবানিজ, এরা ক্ষুধার্ত হয়ে যুদ্ধ করতে গেছিল বিকজ অফ রিসোর্সেস। তো এখন এই যে ফুলিশ কোয়েশ্চেন বলতেছো, দেয়ার ইজ নো ফুলিশ কোয়েশ্চেন। আমাদের সমস্যা হয়েছে এখন আমরা তো পেট্রোল পাম্পে লাইন দেখছি পেট্রোল অকটেন ডিজেলের জন্য, জাস্ট ডাউন দি লাইন 2 মাস আল্লাহ মাফ করুক যদি যুদ্ধ বন্ধ না হয়, সার আসবে না। 30% মতো অ্যামোনিয়া এবং যে নাইট্রোজেন দরকার সারের জন্য, সেটা পাস হয় থ্রু হরমুজ। তো তাহলে সার যদি না আসে, ফ্রান্স আমেরিকাকে সাপোর্ট দেয় নাই, নট ফর ফিউল, ফর ফার্টিলাইজার। এই যে জিনিসগুলা, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে মানে মানে আমরা আমাদের বাংলাদেশ আর্মি, আমি নেভি অফিসার হিসেবে আই টেক প্রাইড যে আমি বাংলাদেশের ল্যান্ড ইনভেশন কখনো আমি মনে করি না হবে। আমি ওয়ার কলেজেও এটা বলতাম, বিকজ উই হ্যাভ আওয়ার পিপল, উই হ্যাভ আওয়ার আর্মি। আমি যেটা ভয় পাই, আমাদের নেভিকে যদি শক্তিশালী করা না হয় এবং আমাদের সি লাইনস অফ কমিউনিকেশন যদি ডিসরাপ্ট করা হয়, তাহলে ইনভেডেড হব না আমরা, বাট আমরা স্টার্ভড হব, স্টারভেশন হবে, আমাদেরকে ক্ষুধায় মেরে ফেলা হবে। যেমন যে জনতা চেয়ারম্যান একদিন বলতেছিলেন যে উই নিডেড স্ট্রঙ্গার নেভি ইয়েস্টারডে, নট ইভেন টুডে। মানে আমাদের স্ট্রং নেভি অনেক আগে থেকেই থাকা দরকার ছিল, কারণ ল্যান্ড ফোর্সেস আর কত বাড়াবেন আপনি। বাট এইটা একটা স্ট্রেংথ আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসের, আলহামদুলিল্লাহ। ইরান থেকে কি শিখলাম স্যার? এটা ইরান থেকে আমরা যে কি শিখলাম, আসলে ইরান থেকে আমরা অনেক কিছু শিখলাম। হরমুজ পয়েন্ট অফ ভিউ থেকে, হরমুজ পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওইটাকে আইসোলেট করা যাবে না, বিকজ ইউ নো দেয়ার আর নো ওয়াটার টেক কম্পার্টমেন্টস। আমি বলতে চাই স্ট্র্যাটেজিক লেভেল, অপারেশনাল লেভেল, ঠিক আছে, মাঝখানে আবার মিলিটারি স্ট্র্যাটেজিক লেভেল এবং ট্যাকটিক্যাল লেভেল, এই বিভিন্ন ভাবে আমাদেরকে শুধু হরমুজ না, আমাদের পুরা স্টাডি করে আমাদের টেরেনের সাথে আমাদের বে অফ বেঙ্গলকে সেন্টার করে আমাদের স্টাডি করতে হবে, আমাদের ইয়াং অফিসারদেরকে ওইভাবে মোটিভেট করতে হবে। এবং এই ইরানিয়ানদের মতো, এই যে আজকে আমি কিছুক্ষণ আগে একটা ওয়েবিনার করলাম, ওখানে বলা হলো ইরানিয়ান একজন তেহরান ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলছেন ট্রাম্প ইরানের সবচেয়ে বড় উপকার করেছে, আমাদের জাতিকে ইউনাইটেড করেছে এবং শহীদ উপহার দিচ্ছে, এবং এটা সাংঘাতিক ভাবে। আমাদের দেশে আমাদের ওই ইউনিটিটা দরকার সবচেয়ে বড়। নাম্বার 1 ইউনিটি যদি হয়, 200 মিলিয়ন পিপল, ইটস নট এ জোক। আমাদের একটা ট্রেন আর্ম ফোর্সেস আছে, আর সবচেয়ে বড় স্ট্রেংথ সিন্স 1984-86 টাইমলাইন, আমাদের 3 বাহিনী একসাথে আমরা মিলিটারি একাডেমিতে ট্রেনিং করি। সো আমি জেনারেল শামীম, এয়ার কমান্ডার মুশতাক, আমরা কিন্তু অলরেডি ওই জয়েন্ট ওয়ারফেয়ার কনসেপ্ট এগুলো আমরা জানি। আমাদের ওয়াল কলেজে আমরা এসিমেট্রি নিয়ে পড়াশোনা করেছি। আমি জেনারেল শামীমের সাথে যে অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের ওইটাকে আরো শানিত করতে হবে। উই হ্যাভ টু শার্পেন ইট। এক্সেলেন্ট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি এই টেবিলে আমি ওয়ার কলেজের জয়েন্টনেসের একটা দেখতে পাচ্ছি স্যার, এসএস পাচ্ছি। সো এখন আসবো এয়ার কমান্ডার মুশতাক স্যার আপনার কাছে। স্যার মানে এখন আমরা এয়ার ডিফেন্স বা আকাশ পথের সুরক্ষা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই, বিকজ আর্মি বলেছে, নেভি বলেছে, নাও ইজ দ্য টার্ন অফ এয়ার ফোর্স। সাম্প্রতিক যুদ্ধগুলো প্রমাণ করছে যে আকাশ সীমার নিয়ন্ত্রণ বা এয়ার স্পেস কন্ট্রোল না থাকলে স্থল বা নৌ অভিযান চালানো প্রায় অসম্ভব। ইভেন আমরা স্যার গালফ ওয়ারে দেখছি স্যার, অপারেশন ডেজার্ট, মানে স্টর্ম, এটা তারপর শিল্ড যখন সাকসেসফুল হলো, তখন অপারেশন ডেজার্ট স্যাবের শুরু হলো।
অত্যন্ত ব্যয়বহুল ফাইটার জেটের বিপরীতে ইরান কিন্তু স্যার লো কস্ট হাই ইম্প্যাক্ট ড্রোন এবং মিসাইল টেকনোলজি ইউজ করছে স্যার, এবং এটা একটা গেম চেঞ্জার অপশন। এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা মডার্ন ওয়ারফেয়ারে দেখলাম যে সস্তা জিনিস দিয়েও স্যার সফিস্টিকেটেড টেকনোলজিকে বসায় দেওয়া যাচ্ছে। এইটা থেকে বাংলাদেশের মতো মানে দেশের এবং বাংলাদেশের মতো এয়ারফোর্সের এবং এয়ার ডিফেন্সের কি টেকঅ্যাওয়ে আছে স্যার? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে সুপ্রিয় দর্শককে ধন্যবাদ, স্যারদের ধন্যবাদ। মেজবা স্যার আমার শিক্ষকও ছিলেন এবং সহকর্মী ছিলেন, আমার চিফ ইন্সট্রাক্টর ছিলেন। এটা একটা সুযোগ আমার জন্য এখানে কথা বলার। প্রাথমিকভাবে অবশ্যই যেটাকে বলা হচ্ছে যে কন্ট্রোল অফ দ্য এয়ার, এই জিনিসটার চিন্তাভাবনা এবারও আপনি দেখেন যুদ্ধ শুরু হয়েছে 26 তারিখে, 4 তারিখে এয়ারফোর্স ম্যাগাজিনে ক্রিস গর্ডন কিন্তু বলেছেন যে বাই ডেফিনেশন সাউদার্ন ইরানে লোকাল এয়ার সুপারিটি এস্টাবলিশ হয়েছে। কিন্তু এরপরে A-10 এয়ারক্রাফট হরমুজের কাছাকাছি এসে পড়ে গেল। F-15 অলসো, হ্যাঁ, F-15 মাস একটু দূরে। তো এখন আমি সাউদার্ন ইরানের কথা বলছি। এখন যেটা হচ্ছে কি, এটা হয়েছে, অতএব গতানুগতিক যুদ্ধ হচ্ছে তা না, ইরান তো প্রত্যুত্তর দিচ্ছে। যুদ্ধটা তো শুরু করেছে হিংস্র ইসরায়েল, অমানবিক যুদ্ধ একটা চাপিয়ে দেবে, এবং ইরান যেভাবে জবাব দিচ্ছে তার প্রত্যুত্তর সঠিক। যদি সেই হিসেবে আসি, তবে এটা ঠিক পুরো যুদ্ধতে মিসাইল ড্রোনের ব্যবহার প্রচুর, কিন্তু এর আড়ালে আমাদের যেন এরকম ছোট ভুল ধারণা না হয়ে যায় যে পাইলটেড কমব্যাট এয়ারক্রাফটের প্রয়োজন শুধু ফুরিয়ে গেছে না, অবমূল্যায়িত হয়েছে। আমি যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে এর প্রয়োজন কমে নাই, বাড়তেও পারে। কারণ কোয়ান্টিটেটিভলি বা সংখ্যাতাত্ত্বিকভাবে হিসাব করলে প্রচুর সারফেস টু সারফেস মিসাইল ড্রোনের ব্যবহার হচ্ছে, বাট কোয়ালিটেটিভ ইউজ যেগুলো সেগুলো ফাইটার এয়ারক্রাফটকে দিয়েই করতে হচ্ছে। এটা শুধু এখানে না, এই রাইজিং লায়ন যেটা হয়েছিল 1 বছর আগে, সেখানে 2 জন যে নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মারলো। এবার আপনি চিন্তা করে দেখেন যে তারা বিভিন্ন অ্যাটাক করেছে মিসাইল দিয়ে অ্যাটাক কিন্তু ইসরায়েলও করেছে শুরু থেকে, কিন্তু খামেনিকে মারার যে অ্যাটাকটা, শুধু ইয়ে না, মানে খামেনি এবং লারিজিনি না, যতগুলো অ্যাটাক হয়েছে সবগুলো কিন্তু এয়ারক্রাফট দিয়ে করতে হয়েছে। এমনকি সে এয়ারক্রাফট দূরে থাকলো, আপনি তেল আবিব থেকে তেহরানের ডিস্টেন্স সামথিং 1000 মাইলস, মানে 1500 কিলোমিটার, কিন্তু ব্লু স্প্যারো যেই মিসাইলটা ইউজ করেছেন, এয়ার লঞ্চ মিসাইল, এটা তো নিয়ারলি 2000 kilometer it has got a reaching range close to something 1200 বা 1300 মাইল। এই ব্লু স্প্যারো কিন্তু সেই F-15, এই F-15 স্ট্রাইক ঈগল আই সিরিজ যেটা ইসরায়েল পেয়েছে, সৌদি আরব পায় নাই, এবং আই সিরিজ, এই সেই F-15 কিন্তু খেলা দেখিয়ে যাচ্ছে। সেই আপনার ওসিরাকে কিন্তু সেই F-15 F-16 এরাই খেলা খেলেছে আজ থেকে 50 বছর আগে। এটা কিন্তু ওভাবে চলছে, এবং এই মিসাইলটা কিন্তু এখানে আমি আসবো যে কিভাবে গতানুগতিক চিন্তা ভাবনা কাউন্টার অপারেশন অফেন্সিভ চেঞ্জ হচ্ছে। মিসাইল কিন্তু প্রথমে এসেই চলে গেছে আপনার ব্যালিস্টিক হয়ে গেছে, অ্যাটমসফিয়ারের উপরে চলে গেছে, ফলে ডিটেকশনের যে ঝামেলা সেটার মধ্যে তাকে পড়তে হয়নি। এবং তারপরে একটা সার্টেন স্টেজে যে তার রকেট বুস্টার হ্যাজ বিন ডিজলভ ফ্রম দ্য লঞ্চিং, অ্যান্ড লঞ্চিং তো ওখানে লক করেছে। আপনারা যদি দেখেন যে ডেব্রিস পাওয়া গেছে ওয়েস্টার্ন ইরাকে, যে বুস্টার সেটা, এবং সেটা কিন্তু গিয়েছে সেই প্রেসিডেন্ট প্যালেসে। এবং শনিবার তো কোনো যুদ্ধ করে না ইসরায়েলরা, এবার তারা সারপ্রাইজ দিয়েছে, দে হ্যাভ ডিলেড দেয়ার সাবাথ লাঞ্চ টু কিল দ্য সুপ্রিমো। এবং তারা শনিবার প্রথম উনি বের হয়ে আসছেন, শনিবার তো ইসরায়েল অ্যাটাক করবে না, তো শনিবার বের হয়ে এসছেন, কিন্তু রাত্রেবেলা অ্যাটাকের প্ল্যান ছিল, তারা দিনের বেলা করেছে। সেটা কিন্তু ওইভাবে লঞ্চ করে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত ডিজলভ হয় নাই ততক্ষণ কিন্তু স্ট্রাইক ঈগল আকাশে ছিল, কারণ এটা কমপ্লিটলি গাইডেন্ট। যে কোনো সময় যদি অর্ডার আসে, স্কিপ ইট, ওনাকে মারা হবে না, ইন দ্য ওয়ে দে উড মেক দিস, বিকজ এই ব্লু স্প্যারোর সাথে আপনার ট্রান্সমিটার আছে মিসাইলের সাথে। সো আমার কাছে মনে হচ্ছে যে কমব্যাট এয়ারক্রাফটের যে কোয়ালিটেটিভ ইউজ, এটা কোনোদিন কমে নাই, আমার মনে হয় না খুব শিগগিরই কমবে আগামী 50-100 বছরের মধ্যে। বাট আমরা তো আমাদের অ্যাডভার্সারির সাথে কমব্যাট এয়ারক্রাফট প্রকিউরমেন্টে, মাল্টি রোল এয়ার প্রকিউরমেন্টে
কম্পিটিশন করে পারবো না স্যার। না, এটা জাতির প্রশ্ন করতে হবে। আপনার অ্যাডভার্সারি যদি সারা দেশে 100 কিলোমিটারের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা নেয় এবং উন্মুক্ত পয় প্রণালী নিয়ে চলাফেরা করতে রাজি, কিন্তু জিডিপি 3% বেশি খরচ করতে চায়, আর আপনি যদি মনে করেন যে আমি জিডিপির 1% বেশি খরচ করব না, এটা জাতীয় প্রশ্ন। এটা তো আপনাকে জবাব দিতে হবে। কারণ পাকিস্তান 14 মিলিয়ন রিজার্ভ, আমাদের যে রিজার্ভ কম, সেখানে তারা তো ফাইটার এয়ারক্রাফট দিয়ে তাতে 5 গুণ বেশি শক্তিশালী নিউক্লিয়ার আছে। সো এটা তো আমাদের মানে পারবো কি পারবো না, এটা জাতীয় ব্যাপার, এটা তো আমার নিজের একটা, আমরা তো তো সেই ক্ষেত্রে কমব্যাট এয়ারক্রাফটের রোলটা থাকবে। তবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্টলি সে, ইরানের কথা আমি আসার আগে বলি যে হ্যাঁ, কাউন্টার এয়ার ক্যাম্পেইনের কনসেপ্টটা কিছুটা পরিবর্তন হবে। আগে যেরকম প্রথমে সেন্সরগুলোকে নিউট্রালাইজ করে তারপরে স্টার্ট, আপনি দেখেন 26 তারিখ যুদ্ধ করে 28 তারিখ তারা আসলে ইয়ে করেছে। আগে কি হতো, আগে তারা যুদ্ধ যেদিন শুরু করতো 30 দিন পর মূল সাদ্দাম হোসেনকে ধরা হোক বা যাই হোক বা নেতাকে অনেক পরে করতো। এবার আগে কিন্তু স্ট্র্যাটেজিক টার্গেটিং করেছে, তারপরে তারা সেন্সরগুলোকে ধরেছে। এবং তারা যে ওয়েপনগুলো ইউজ করেছে, এই ওয়েপনগুলো কিন্তু ব্যালিস্টিক, এয়ারলাঞ্চ ব্যালিস্টিক ব্যবহার কিন্তু খুব পুরাতন না। ব্যালিস্টিক এয়ারলাইন্স ব্যালিস্টিক হওয়ার কারণে তা যখন আকাশে উপরে চলে গেছে, এটা কিন্তু আপনার মাঝে যে 1000 কিলোমিটার যে সেন্সরের কোন রেঞ্জের মধ্যে ধরা পড়া নেই কিন্তু মিসাইলটা, বিকজ স্ট্র্যাটোস্ফিয়ারের বাইরে চলে গেছে। ফলে আগে যেভাবে রেডারকে ধ্বংস করে তারপরে কাউন্টার, এই কনসেপ্টে চেঞ্জ হবে। এবং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ড্রোনের দ্বারা আপনি স্যাচুরেটেড করে দিতে পারেন। প্রচুর ড্রোন যদি করেন তাহলে আপনার রেডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম যারা ডিফেন্ড করবে তারা স্যাচুরেটেড হয়ে যাবে। এই স্যাচুরেশনের কনসেপ্টটা আগে ছিল না। সো এই দুইটা জিনিস আমাদের চিন্তা করতে হবে। এয়ারক্রাফটে ইউজ হবে ঠিকই, বাট পরিবর্তন এসছে এবং ইরান কিন্তু এই পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। আমি মনে করি যে তারা যেভাবে জবাব দিয়েছে এবং যেভাবে রিটেলিয়েট করেছে, আমার মনে হয় তারা একটা ওয়ার গেম করে ফেলেছে। যে থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। শুধু দর্শক মণ্ডলী সাথেই থাকুন। জয়েন্ট অপারেশনসে 3 বাহিনী একত্রিতভাবে কিভাবে ইরান থেকে পাওয়া শিক্ষায় আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে, সেই ব্যাপারে বিরতির পর এসে আবার আলোচনা করব। সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা আবার আমাদের আলোচনা ফিরবো, শুরু করব কমোডর মিসবাহ আপনার কাছ থেকে। স্যার, আপনার কাছ থেকে যে প্রশ্নটা আমরা স্পেসিফিক্যালি এবার জানতে চাচ্ছি এবং সংক্ষেপে 3 থেকে 4 মিনিটের ভিতরে একটা আনসার আশা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নৌ সীমানা রক্ষা এবং ব্লু ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে 3 বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান তথা ডাটা শেয়ারিং এবং কমান্ড ইন্টিগ্রেশন আরও শক্তিশালী করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি। প্রশ্নটা আসলেই কঠিন, কিন্তু এই প্রশ্নগুলোকে একটার থেকে আরেকটাকে আলাদা করা যায় না। ব্লু ইকোনমি একটা বাজওয়ার্ডস সিন্স 1990s। আমরা ব্লু ইকোনমি নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম বাংলাদেশ নেভি লিড নিয়ে করেছে। ব্লু ইকোনমি সেল একটা আলাদা ছিল, করা হলো, তারপরে এটা কাজ হচ্ছে না, এটা চলে আসলো ক্যাবিনেটে, বাট এখনো ওই রকম দৃশ্যমান কোনো আমরা অ্যাডভান্সমেন্ট দেখি নাই, যদিও অনেক লেখালেখি চলছে। এটা কি স্যার, মানে যারা পলিসি মেকার ওদের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ নাকি ফাইন্যান্সিং সমস্যা? আমি আপনার আগের কথায় চলে আসি যে আপনার নরওয়েজিয়ান ফ্রেন্ড যে বলেছিল, আমাদের নেভিতে একটা জোক আছে। সেই জোকসটা হলো যে আমরা কেন নদীমাতৃক বলি, সমুদ্রমাতৃক কেন বলি না। এটা নিয়ে ওশান লিটারেসি নিয়ে, এগুলো নিয়ে আমার কিছু লেখালেখিও আছে, আমাদের অনেক সিনিয়র এবং জুনিয়রদের অনেক লেখালেখি আছে। জোকসটা বলি দর্শকদের জন্য, এটা দর্শকদেরও ইম্প্যাক্ট আসবে। এই জন্য আমাদের মেন কারণ হলো আমাদের বে অফ বেঙ্গলের যে নলেজ, সেই নলেজটা হলো বিয়ের পরে আমরা যখন হানিমুনে যাই তখন কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটু পানি পর্যন্ত। এর পিছনে যে আমাদের হাজার হাজার কিলোমিটার আমাদের আছে, আমাদের মেটে ইন্টারেস্ট আছে, সেই জায়গাটা নাই। উই আর ব্লার্ড। দিস ইজ দি প্রবলেম। সো এই যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলি, ইট হ্যাজ ট্রিমেন্ডাস অপরচুনিটি। মানে পুরা পৃথিবীতে এই সুনীল অর্থনীতির জন্য স্কলাররা বলেন যে অ্যারাউন্ড, এখানে ডিবেট আছে, বাট 24 ট্রিলিয়ন ইউএস ডলার বছরে। 24 ট্রিলিয়ন, আই রিপিট। সো 24 ট্রিলিয়ন যদি একটু বেশিও হয়, আমরা তো অন্তত যদি বলি যে 10-15 ট্রিলিয়ন টোটাল ট্রানজাকশনস এজ রিগার্ডস টু দি ব্লু ইকোনমি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ইজিলি কয়েক বিলিয়ন করতে পারে, ট্রিলিয়ন দরকার নাই। করলে আপনি চিন্তা করেন আমাদের ইকোনমি কোথায় চলে আসে, কিভাবে সাফল হয়, কিভাবে মুভ করে। আমাদের এই জিনিসটা আমরা আটকে আছি। আমি পলিসি মেকারদের বলবো সি ব্লাইন্ডনেস, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, আমরা তখন তো স্কুলের স্টুডেন্ট, উনি হিজবুল বাহারে করে
ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে সমুদ্রে নিয়ে গিয়েছিলেন। আবার ওটা শুরু করতে হবে, কারণ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা দে শুড গো টু দি সি টু সি দি ভাস্টনেস। কলিজা বড় হবে। আমাদের যে বাংলাদেশের আমাদের যে আমরা যে সমুদ্র এলাকা আমাদের আছে, এটার আমরা মাছগুলোও ধরতে পারতেছি না। হোয়াট টু টক অ্যাবাউট দি আনটেপ রিসোর্সেস বেনিথ দি সি ব্যাড, তেল, গ্যাস, এগুলো গ্যাসের কিছু আমরা নিচ্ছি, বাট বাকি হাইড্রোকার্বন কোথায়? আমাদের ইভেন মাছ কোথায়, দামি মাছ কোথায়? লাইক রেডিমেড গার্মেন্টসে আমরা কিন্তু ওই টপ কোয়ালিটি সেল করি না, ব্র্যান্ডের গুলো করি না, আমরা খুব লো লেভেলের গার্মেন্টসের ব্যবসা করি। মাছেও আমাদের তাই, আমরা টুনা ফিশ এগুলো করি না। এইগুলো যদি আমরা করি, অ্যাকচুয়ালি হেড থেকে আসতে হবে। আমাদের হেড অফ গভর্নমেন্ট উনি যদি চান, আমাদের কনসার্ন মিনিস্ট্রি যদি চায়, তাহলে আমাদের তিন বাহিনীর মাঝে আমাদের যার যে এরকম সক্ষমতা, যার যেখানে আপনার সাপোর্ট দেওয়ার, সেটা দিলে ডেফিনেটলি উই ক্যান রিয়েলি প্রোগ্রেস এবং উই ক্যান মেক এ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার কমোডোর এয়ার কমোডোর মুশতাক স্যারের কাছে একটু আসবো। স্যার একটু স্ট্র্যাটেজিক পারভিউ থেকে বললেন যে ইন্টার কোঅর্ডিনেশন এবং ইন্টারলিঙ্কেজের ব্যাপারটা নিয়ে, বাট আমি আবার আপনার কাছে একটু প্রিসাইজ হওয়ার চেষ্টা করব। এয়ার ডিফেন্সের ক্ষেত্রে সাইবার সক্ষমতা অর্জনের ব্যাপারটা ইরান যুদ্ধ থেকে আমরা নতুন করে কি মেহসুস করতে পারছি কিনা স্যার? ইরান কিন্তু তার সাইবার সিকিউরিটিতে ফেল করছে ওকে, ব্রডলি। লারজানির হত্যাকাণ্ডের পর তারা যতগুলো জিনিস, আমি ব্যর্থতার কথা বলছি না, যেরকম আমাদের ওদের যে এনক্রিপশন প্রোটোকল, সেই এনক্রিপশন প্রোটোকল ফাঁস হয়ে গেছিল, যেটা কিছু লোককে ফাঁসি টাসিয়ে দিয়েছে তারা। নেটওয়ার্ক সেগমেন্টেশনস এবং সিকিউরিটি অডিট এবং ভালনারেবিলিটি, এইগুলো আমাদের জন্য সুবিধা এক অর্থে এয়ার ডিফেন্সের পারভিউতে। আমরা যেটা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন করা হয়েছে, এটা তো আর্লি ওয়ার্নিং এর জন্য স্যার না, আমাদের যে ইন্টিগ্রেশন, মানে আমরা সব জায়গা থেকে যত রেডার আছে, এয়ারফোর্সের রেডার হোক, সিভিল এভিয়েশনের রেডার হোক, যার রেডার, যা পিকচার যখন হবে সব এক জায়গায় চলে আসবে। দ্যাট ইনফরমেশন ইজ ডান, অলরেডি ডান। হ্যাঁ, ইট ইজ পৃথিবীর খুব বেশি দেশে নাই কিন্তু এই সিস্টেমটা। আই উড হামলি লিটল ডিসএগ্রি অ্যাবাউট মাই চিফ ইনস্ট্রাক্টর জেনারেল শামীম ইন রিগার্ডস অফ দ্য বাংলাদেশ এয়ার পাওয়ার নাই। হয়তো ঠিক যেরকম থাকা সেরকম সে আক্ষেপ থেকে পারে, ওটা আমরা এয়ার ডিফেন্স বলছিলেন আর কি। হ্যাঁ, না এয়ার পাওয়ার নিয়ে তো সেটা আমি ঠিক ওভাবে এগ্রি করবো না, কারণ আমরা তো এমনি আর্মি বলে ইট ইজ এ ডিফেন্ডার্স প্যারাডাইস, আমি বলি ইট ইজ এন অফেন্ডার্স প্যারাডাইস। চারিদিক থেকে যেভাবে আমরা জিওগ্রাফিক্যাল কেজ অফ জিও পলিটিক্স আছি, ওই দিক থেকে আমাদের ক্যাপাবল এয়ার পাওয়ার ডেভেলপ করাটার জন্য খুব বেশি আমাদের এফোর্ট দরকার। তো সেটা যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে এয়ার ডিফেন্স যে পুরো সিস্টেমটা, ডিটেকশন, আইডেন্টিফিকেশন, থ্রেট এভালুয়েশনস, তারপরে আমরা ওয়েপন অ্যাসাইনমেন্ট এবং এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট, পুরো সিস্টেমটার মধ্যে, এই নেটওয়ার্কের মধ্যে আমরা কিন্তু রাডার, সেন্সর এবং কমিউনিকেশনকে সেট করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যে সেট করি আমরা, যে এগুলো রিডান্ডেন্সি থাকে, যেমন এখানে আমরা বিকল্প ডেটা থাকে, বিকল্পভাবে আমরা ফাইবার অপটিক, রেডিও, সব দিক থেকে আমার ডেটাগুলো আসছে, ডেটা কিন্তু এক জায়গায় এসে ফিউশন হচ্ছে। আমাদের ন্যাশনাল এয়ার ডিফেন্স কমান্ডার, চিফ অফ এয়ার স্টাফ, উনি কিন্তু এই ডেটার অ্যাক্সেস তার কাছে উনি দেখছেন, এবং বাকি কমান্ডারদের কাছেও কিন্তু এটার অ্যাক্সেস দেওয়া আছে, বেশ জায়গায়, কয়েকটা জায়গায় দেওয়া আছে। ফলে কোথায় কি হচ্ছে এটা এখন আর অজানা না। আমাদের কিন্তু এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এবং আমাদের কিন্তু সার্ভেলেন্সের সেটিং ইজ সো ফার রোবেস্ট। 24 ঘন্টা পৃথিবীতে আমার মনে হয় 50টা দেশও নাই 24 ঘন্টা এয়ার ডিফেন্স সার্ভেলেন্স নেটওয়ার্ক আছে সেই দিক থেকে। বাট সাইবার সিকিউরিটি যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে আমরা ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ যুদ্ধের সময় করবো কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু আমাদের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে অ্যাসপেক্টগুলো আছে, যেমন ইলেকট্রনিক অ্যাটাকের ক্যাপাবিলিটি পৃথিবীর খুব বেশি দেশে নাই। 17-18টা দেশের খুব সলিড ইলেকট্রনিক অ্যাটাক করে, মানে সে ইভেন এবারও যখন খামিনিকে ইয়ে করা হলো, দে হ্যাভ ডান এ সাকসেসফুল ইলেকট্রনিক অ্যাটাক। সেটা হচ্ছে খামিনির এয়ারক্রাফটটা কিন্তু আপনার হাইফা থেকে টেক অফ করে ওইদিকে ছিল, যেটা আপনার মিসাইল লঞ্চ করেছে। বাট কুয়েতের আশেপাশে দে হ্যাড দেয়ার জ্যামিং এয়ারক্রাফটস, এবং সেটা দিয়ে ওখানকার প্রায় 17টা টাওয়ার, মোবাইল সেট পুরো জ্যাম করে দিয়েছিল। মানে হি ওয়াজ আউট অফ কমিউনিকেশন। এইটা একটা কঠিন এটা, কিন্তু আমাদের ইলেকট্রনিক কাউন্টার মেজার, ইলেকট্রিক প্রোটেকশন মেজার, ইলেকট্রনিক সাপোর্ট, ইলেকট্রিক সাপোর্ট বাংলাদেশ নেভির তো খুবই ভালো আমি বলবো। ইলেকট্রনিক কাউন্টার এয়ারফোর্সে ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, টেস্টেড অ্যান্ড স্ট্রং। যে আমাদের রেডারকে যদি কেউ জ্যাম করতে চায়, এইটাকে আমরা কিভাবে ইয়ে করবো। আমার কাছে কেন জানি মনে হয়েছে, এভাবে মন্তব্য করা ঠিক না, ইরান বীরের জাতির মতো লড়ছে, আই হ্যাভ অল দ্য সেলিউট টু দেম। They have some lagging in the EPM,
বিকজ এই জ্যামিং গুলো হওয়াটা তাদের জন্য দুর্বলতা আমার কাছে। দে হ্যাভ ভেরি গুড রেডার্স, বিকজ তাদের সমস্যা না, তারা নিজের ইন্ডিজিনিয়াস রেডার দিয়ে যুদ্ধ করছে। তারা যে এই নেটওয়ার্কে প্রবলেমে পড়েছে, ইন্ডিজিনিয়াস রেডার, তারা যেরকম তাদের আলিম রেডার আছে প্যাসিভ তারা নিজেরা বানিয়েছে, কিন্তু তারা কিন্তু ব্যবহার ওদের যে সারফেস টু এয়ার মিসাইল S-300 কে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানিয়েছে। এখন এই সিস্টেমগুলোতে তারা আবার সবকিছু নিয়ে আসলো, ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো ইতালি থেকে একসময় নিয়ে আসা হয়েছিল, ওরা তো একসময় আমেরিকানরা ইউজ করতো, সেইগুলোর এখন নাই। কিন্তু এই ইরানও কিন্তু একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, এটা জিওপলিটিক্যাল ম্যাটার, কুইকলি বলি। এই আজকে তো ইরানের সাথে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় দুটো শত্রু রাষ্ট্র, যদিও আমাদের মুসলমানদের জন্য ইহুদি বোধহয় সবচেয়ে বড় শত্রু, এত বড় আবার কেউ নেই। এই খোমেনির আমলে 1981 সালে যখন ওসিরাকে অ্যাটাক করা হয়, সে ওসিরাকে অ্যাটাকে ইসরায়েলের পক্ষে ইরান RF-4 দিয়ে কুইক ফাস্ট আর রেকি করে সেই রেকি ইনফরমেশন ইসরায়েলকে সাপ্লাই দিয়েছে খোমেনির আমলে। 1981 সালে শাহ ক্ষমতায় নাই, এবং ইরান এর 8 মাস আগে ইরান নিজে অ্যাটাক করেছে ওসিরাকে। ইসরায়েলকে বলতেছে আগে আমি অ্যাটাক করে দেখি, তারপর তুমি। খোমেনির আমল, ইউ ক্যান সি দ্য হিস্ট্রি। এবং তারপর আমি না পারলে তারপর তুমি। দে হ্যাভ অ্যাটাক 8 months বিফোর, তারপরে ইসরায়েল অ্যাটাক করেছে। দে হ্যাভ দ্য ভেরি গুড লিঙ্ক, কানেকশনস অ্যান্ড কমিউনিকেশনস। এই লিঙ্ক এবং কমিউনিকেশনস গুলোর সেটিংটা ছোট্ট জিনিস করে বলি যে আমাদের স্পেসটাকে খুব বেশি ইউজ করতে হবে। মাল্টি ডোমেইন অপারেশন পাকিস্তান যেভাবে করেছে, যে তারা স্যাটেলাইট দিয়ে তাদের অ্যাওয়াক্সের সাথে এয়ারক্রাফটের সেন্সর সেট করে, এখানে ফায়ার কন্ট্রোল রেডার দিয়ে অটো ওয়েপন করে, এখানে 8-10টা রাফায়েল, পৃথিবীতে রাফায়েল তো কোথাও পড়ে নাই এর আগে এভাবে, সারা বিশ্ব হতবাক হয়ে গেছে। এই যে পুরো সিস্টেমটা তারা যেটা করেছে, যে লিঙ্ক 17 দিয়ে, এই জন্য আমাদেরকে স্পেসের দিকে তাকাতে হবে। আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের ব্লেসিং আছে, আমরা একটা বাংলাদেশ সেন্টার অফ এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ ওপেন করতে যাচ্ছে। এই এয়ার এবং স্পেস ডোমেনের কানেক্টিভিটি ছাড়া এই সেটিং নেটওয়ার্ক, অ্যাটলিস্ট অ্যাজ ফার অ্যাজ এয়ার ডিফেন্স, ইজ নট পসিবল। অ্যান্ড before that we need a joint air defense network with all 3 services. থ্যাংক ইউ সো মাচ স্যার। আবারও ফিরে আসছি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে। আপনার প্রিয় সাবজেক্ট, আপনার প্রিয় কনসেপ্ট যেটা, যে থিয়েটার কমান্ড বাংলাদেশের জন্য কি আদৌ উপযোগী হবে কিনা? কারণ শুধু তো তথ্য হলে হবে না স্যার, নিড র্যাপিড রেসপন্স। হ্যাঁ, মানে কথাটা সত্য যে আমাদের বাংলাদেশে এই অপারেশন লেভেলটাই নাই। হ্যাঁ, সুতরাং আমরা ওয়ার্কফোর্সে আমরা যারা ছিলাম, প্রায় সময় আলোচনা করতাম যখন যেখানে পুরো সেনাবাহিনী বা স্থল বাহিনী ল্যান্ড কম্পোনেন্ট হিসাবে বিবেচনা করতে হবে, অনেক যুদ্ধ, অনেক আলোচনার পরে শেষে দেখা গেল ওই LNG-তে ফিরতে হচ্ছে আলোচনা। এরকম কিছু প্রবলেম হতো। এই মোস্তাককে আমি কোনোভাবেই থামাতে পারতাম না এয়ার পাওয়ার নিয়ে। আজকেও সে একইভাবে বলছে যে এটা মানতে চাচ্ছে না, বা কমোডর মিসবাহ একইভাবে, যে কেন বাংলাদেশকে নদীমাতৃক দেশ, মানে এত নদী থাকতে কেন এটা আমরা কিছু করতে পারলাম না। তো বলে যে নদীমাতৃক বলতে বলতে নদীগুলি শুকিয়ে যাচ্ছে, বা এমন পানি আসছে যেটা আমরা সামাল দিতে পারছি না, সুতরাং নদীমাতৃকে থাকি। আবার সমুদ্র মাতৃক বা পিতৃক বলতে গেলে সমুদ্র আবার শুকিয়ে না যায়। তো এরকম কিছু জটিলতা আছে। মূলত আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু অপারেশন লেভেল, থিয়েটার লেভেল, এই বিষয়টা কিন্তু একটা চর্চার বিষয়। থিওরিটিক্যালি এটা কিন্তু ইম্পোজ করা যাবে না। সুতরাং এখন আমাদের যে পুরা ডিফেন্স বা 3 বাহিনীর মধ্যে যে ব্যাপারটা খুব প্রচলিত, বা যে পর্যায়ে আমরা আছি, এটা একদম স্পেশালি একদম ট্যাকটিক্যাল লেভেল, বা এর নিচে যেতে হবে, উপরে ওঠার আমাদের সামর্থ্য নাই। যখন আপনি অপারেশন লেভেলের কথা বলবেন, তখন তার জয়েন্ট হেডকোয়ার্টারের ব্যাপার আছে, দাঁড়াবে। এখন পর্যন্ত আমাদের কোনো জয়েন্ট হেডকোয়ার্টার নাই, এই লেভেলে কিভাবে কাজ করতে হবে এর কোনো ধারণা নাই। আমরা কিন্তু এর অনেক উপরের লেভেল নিয়ে আলোচনা করি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা নাই। এখন কথা হচ্ছে যে আমি একটু সাইডলাইন হয়ে বিষয়টা আসি, যে সিঙ্গাপুর, বাংলাদেশ এবং ইসরায়েল 3টা দেশের ভূ রাজনৈতিক অবস্থান কিন্তু অনেক মিল আছে। মানে আমি আর বাকিটা ব্যাখ্যা করতে চাচ্ছি না। সিঙ্গাপুর কোথায় গেল, ইসরায়েল কোথায় গেল, আর আমরা কোথায়? আমি বলছি যে 54 বছর, বাংলাদেশ 55 বছর পার করতে যাচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টা এত খেলতামাশার মাধ্যমে চলে গেছে যে আমাদের অনেক সময়, মূল্যবান সময় আমরা নষ্ট করেছি। আপনাদের দলীয় ইশতেহারে আপনারা যেটা বলেন যে কম্পালসারি মিলিটারি এডুকেশন ফর অল, অনেকে বলে এটা হচ্ছে ফিনল্যান্ডের ওই যে টোটাল ডিফেন্স কনসেপ্টের মতোই। তো এটা আপনারা কতটা চান? না, এটা আমরা তো প্রথমেই বলেছি, আমাদের জনতার দলের প্রথম রাজনৈতিক কর্মসূচি ছিল জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। এটা দিয়ে আমরা কাজ শুরু করেছি। এটার কাজ হচ্ছে মূলত এই যে এত বড় একটা জনগোষ্ঠী, যেটা আমরা বারবার আলোচনা করছি, এটাকে
জাতীয় নিরাপত্তার সাথে মানে এটাকে কানেক্ট করা বা ইন্টিগ্রেট করা। ওকে, আমি গতকালকে ইরানের রাষ্ট্রদূতের সাথে আমরা সাক্ষাৎকার আমরা আলোচনা করেছিলাম। তাদের যে কনসেপ্ট আমি আলোচনা করছি, এখন আমাদের 9 থেকে 10 লক্ষ ভলেন্টিয়ার্স আছে যে কোনো মুহূর্তে, এখনো ইউএসএ আমাদের শক্তিটা টাচ করতে পারে নাই। তাহলে বাংলাদেশের এত বড় একটা জনগোষ্ঠী এরা কি শুধু মানে খেয়ে দিয়ে মরে যাবে আর কিছুই করবে না? তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই বিষয়গুলিকে ইন্টিগ্রেট করার বিশাল একটা সম্ভাবনা আছে। সো এইটা মূলত আমরা যদি ওই একটা জায়গায়, যেমন আজকে আরব দেশগুলি শঙ্কায় পড়ে গেছে, তারা ধরে নিয়েছে তাদের নিরাপত্তা দেবে ইউএসএ। এই জন্য কিন্তু সৌদি আরব বা ইউএই তারা এখনো ইয়ার দিকে থাকলেও ইরাক এবং কাতার তারা কিন্তু ইরানের পক্ষে চলে যাচ্ছে। তারা এখন স্পষ্ট বুঝতে পারছে যে আমাদের নিরাপত্তা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা কিন্তু এমন একটা ইউফোরিয়াতে এখনো আছি, এমন একটা চিন্তার মধ্যে আছি, সম্ভবত আমাদেরকে কেউ কখনো আক্রমণ করবে না। তাহলে গভর্নমেন্টের জন্য আপনার সাজেশন কি? গভর্নমেন্টের সাজেশন হচ্ছে, সামরিক প্রশিক্ষণ আমি বলবো যে এখনো উই হ্যাড নট স্টার্টেড। আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের কি কি দরকার আপনি বলুন না, বাট জনতার দল কবে ক্ষমতায় যাবে সেই আশা জনতার দল আমাদের তো শুরু করতে হবে। জনতার দল কবে ক্ষমতায় যাবে সেটা বড় প্রসঙ্গ নয়। আমাদের প্রশ্ন হচ্ছে জনতার দল থেকে আমরা এই চিন্তাটা জাতির কাছে দিতে পারছি কিনা, জায়গা মতো পৌঁছাতে পারছি কিনা। ওকে, গোথের দর্শন অনুযায়ী কোনো কিছু চিন্তা করা মানে ওই কাজটা শুরু করা। আপনি আমাকে বলুন, স্বাধীনতার 54 বছর হলো, আজকে আমাদের রিফাইনারি একটা, অর্ডিন্যান্স ফ্যাক্টরি কি আমাদের 2টা? অর্ডিন্যান্স ফ্যাক্টরি তো একটাই। এই পর্যন্ত আমরা আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি ক্যাপাসিটি কতটা, মানে ইভেন মিয়ানমারের মতো দেশে আপনি 40টা থেকে 42টা অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে। এবং আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমরা 1956 মডেলের সেই সেকেলে অস্ত্রগুলির উপর কিছুই বানানো কি? তাহলে ভাই একটা এরকম একটা দেশের, এই যে ইরান যে আজকে এত শৌর্য বীর্য দাপট নিয়ে বলছে যে দে ক্যানট টাচ আওয়ার মানে রুট, কারণটা কি? তাদের ইন্ডিজিনাস একটা ডিফেন্স সিস্টেম তারা তৈরি করেছে। এই যে মিসাইল ছিল, এই যে তোমার আপনার ইউএভি আছে, ড্রোন আছে, আমরা কি এই লাইনে কোনো কিছু চিন্তা ভাবনা করেছে? সুতরাং এটা আমরা প্যারানয়েড হয়ে আছি, একেবারে ব্লক হেডেড। আমরা ধরে নিয়েছি আমাদের কেউ কোনো আক্রমণ করবে না, যদি কেউ আক্রমণ করে কেউ সময় উদ্ধার করবে। টিম রাসেল যিনি জিও পলিটিক্সের অনেকগুলি বই লিখেছেন, উনি বলছেন আমাদের তো 3.25 দিক আবিষ্ট, একমাত্র দিক আছে সমুদ্র। এই সমুদ্র যে কমোডর মিসবে যে বললেন যে এই ব্লু ইকোনমি, আপনি যে এত বড় সমুদ্র বিজয় করলেন, আপনি 1 টাকার এখান থেকে কোনো বেনিফিট আদায় করতে পেরেছেন না। সো হোয়াট ইজ দিস? মানে এত বড় একটা রিসোর্স, এত জ্ঞানী মানুষ দেশে বসে আছে, কিন্তু জাতীয় পর্যায়ে যদি সঠিক সময়ে সঠিক পলিসি গ্রহণ করা না হয় তাহলে তো এগুলো হচ্ছে ইউজলেস। আপনি আজকে বলতে পারেন সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, একটা দ্বীপের মতো দেশ, রাইট? প্রাথমিক পর্যায়ে সিঙ্গাপুর তাদের নিরাপত্তার জন্য চিন্তা করলো যে পলিসিটা পয়জনাস স্ট্রিম, মানে বিষাক্ত চিংড়ি। এটার মূল ব্যাখ্যা কি? ইউ ইট মি, আই উইল লেট ইউ ডাই। সিঙ্গাপুর তখন থেকে চিন্তা করলো যে না, যখন তার একটু সামর্থ্য হলো, সিঙ্গাপুর 1965-এ বাংলাদেশের থেকে কোন অবস্থায় ছিল, এবং মালয়েশিয়া তাদেরকে ডিভোর্স করেছে, এবং লি কুয়ান গিয়ে মানুষের সামনে কেঁদেছে যে আজকে মালয়েশিয়া আমাদেরকে ছেড়ে দিল। আজকে মালয়েশিয়ার দুঃখ কপাল চাপড়াচ্ছে, কেন আমরা সিঙ্গাপুরকে ছেড়েছি। তারপরে সিঙ্গাপুর চিন্তা করলো হেজহগ পলিসিতে গেল, এবং পৃথিবীর আজকে একটা অন্যতম দেশ। তারা কি ছোট দেশ হিসেবে চিন্তা করছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটা আমাকে আক্রমণ করলে আমার কি ডিফেন্স সিস্টেম উচিত, সেইভাবে এগিয়েছে। পারসিভড এনিমি। আমরা সে জায়গায় আমি বলবো যে একেবারে মানে নিরাপত্তার দিকে আমাদের মস্তিষ্ক বিকৃতি না হলেও একেবারে অবসাদ বা একেবারে জিরো লেভেলে আছি। এই জায়গাটাতে জরুরি ভিত্তিতে অনেক সময় চলে গেছে। সুতরাং 2-3টা জায়গা থেকে শেক অফ করতে হবে। ধরে নেওয়া যাবে না যে আমাদের কেউ কখনো আক্রমণ করবে না। ডিফেন্ডার্স প্যারাডাইস ফাইন কখন, যখন আপনাকে অ্যাটাক করবে তখন। এর আগে তো আপনার কোনো স্কোপ নাই এটা প্রমাণ করার। আমাদের কোনো জিওগ্রাফিক্যাল ডেপথ আছে? আমার বন্ধু মাত্র 4 মিনিট সময় লাগবে মানে আমাদের প্রতিবেশী দেশ থেকে ঢাকায় আসতে। আপনি কি সিস্টেম এখানে, কি এয়ার ফাইটিং আপনি ব্যবস্থা করবেন? সুতরাং এখানে ওই যে প্যাসিভ এয়ার ডিফেন্স সিস্টেম, এদিকে যাওয়া উচিত। এই বিষয়গুলি আমার মনে হয় যে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখনই সিরিয়াসলি এখানে একটা কমিশন করা হোক, এক্সপার্টিসদেরকে নিয়ে বসা হোক, কি কি দরকার, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কি কি পথে হাঁটতে হবে। আমি বলবো যে এখন পর্যন্ত আমরা সেই সেকেলে আইডিয়ায় আছি। ধন্যবাদ স্যার। ফিরছি আর একটা ছোট্ট বিরতির পর। সেই দর্শক মন্ডলী, আমাদের আর্মি কি মিসাইল নিজস্ব ব্যবস্থা উৎপাদন করতে চায় কিনা, আমাদের নেভি কি সাবমেরিনের ব্যাপারে ভাববে কিনা,
আমাদের এয়ারফোর্স কি ড্রোনের ব্যাপারে চেষ্টা করবে কিনা, এই প্রশ্নগুলি নিয়ে বিরতির পর আবার আসছি, সাথেই থাকুন। সেই দর্শক মণ্ডলী, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং প্রশ্ন করব এয়ার কমোডর মোশতাক স্যার আপনার কাছে। আমাদের বাংলাদেশের বাজেট সীমিত, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন আমাদের বাজেটকে আরো শক্তিশালী করতে পারিনি, কিন্তু এই সীমিত বাজেট নিয়েই স্মার্ট প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা একটা ক্রেডিবল এয়ার ডিফেন্স এবং ড্রোন ক্যাপাসিটির একটা ব্যালেন্স করতে পারি কিনা, যেটা দিয়ে আমরা আমাদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে পারবো। ধন্যবাদ। বাজেট সীমিত, দামি ফাইটার, এই এবং এই কথাগুলো দ্বারা আসলে আমাদের যেটা বোঝানো হয়, বাজেট তো সীমিত না। ওই যে হেমন্ত বলেছেন না যে নির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আকাশকে এখন বড় দেখতে রাজি কিনা আমরা, সেটা হচ্ছে। আপনি যদি জান, আমাদের আজকে 90-এর দশকে 1.5% ছিল আমার জিডিপি, এখন 1.1 হয়ে গেছে ডিফেন্স। আর এটা আলাদা করে বলার সুযোগ পাচ্ছি বিকজ স্যার আছেন আমার শ্রদ্ধেয় এনারা। 2005-06 পর থেকে বিমান বাহিনীর যে ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যালোকেশন আস্তে আস্তে কমানো শুরু হয়েছে। বিমান কিনতে পয়সা লাগে বেশি, বিমান বাহিনীর অ্যালোকেশনের পার্সেন্টেজ কমাবেন কম, তারপর বলবেন যে বাজেট কম, দামি এয়ারক্রাফট কি কিনবেন, অন্য কোনোভাবে একভাবে দেখেন কিনা। বাট দেখেন, আমি খুব ছোট করে বলি, এই জায়গায় স্যার একটা লিডিং কোশ্চেন করি স্যার, যেটা আমার দর্শকরা প্রায় জানতে চায়। সেটা হচ্ছে, যদি 2017 সালে আমাদের অ্যাটলিস্ট 3টা মাল্টি রোল এয়ারক্রাফট স্কোয়াড্রন থাকতো, তাহলে কি আসলে এই পরিমাণ রোহিঙ্গা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে? না, অবশ্যই না। সেটা তো জানেনি, ডেটারেন্সের জন্য এয়ারক্রাফট, এয়ার পাওয়ারের তো বিউটি হচ্ছে ডেটারেন্স হিসেবে সবচেয়ে প্রবল একটা জিনিস। আমরা তো সেই হিসাবে এয়ার পাওয়ারকে তৈরি করা উচিত। আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেভাবে কাজ করা হয়। আমাদের বিমান বাহিনীর পাইলটদের, কন্ট্রোলারদের মান কিন্তু অত্যন্ত আন্তর্জাতিক। মানে আমরা বাইরে যখন কোনো এক্সারসাইজ করি, কিন্তু আমাদের কথা একজন টপ গানও আছে না, আমাদের সাইফুল আজমের বংশধর আমরা। সো আমরা আজকে ইসরায়েল থাকলে সেদিন সে যুদ্ধ করেছিলেন তিনি। তো আমাদের বিমান বাহিনীর সেই মর্যাদা আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে যদি আপনার প্রকিউরমেন্ট বাজেট থেকে শুরু করে মেইনটেনেন্স বাজেট থাকে, তাহলে তো সেই জিনিসগুলো আরো গতিশীল হয়, তাই না? তো এটা আমি যেটা বলছি ছোট্ট করে, যে আমরা কেন বললাম যে আকাশ নিরাপত্তা, যে আকাশ প্রতিরক্ষা বলতে আমরা বুঝি যে মাটির মধ্যে একটা বোমা ফেললে এয়ার ডিফেন্স নাই। আকাশ প্রতিরক্ষার প্রথম হচ্ছে আকাশের প্রতিরক্ষা, মাটির পরে আকাশের প্রতিরক্ষা। আমরা বলি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, যে বাঁশি আমার বাজায় না সেই আকাশ আমার না। আকাশের প্রতিরক্ষা ইম্পর্টেন্ট। আকাশের প্রতিরক্ষা প্রলম্বিত প্রতিরক্ষা রাখতে আমরা ডিফেন্স ইন ডেপথ বলে যেটা। আমি ছোট্ট করে বলি, একটা বাসায় আপনার সিকিউরিটির জন্য ইউ ক্যান কিপ এ ডগ। একটা ডগকে আপনি রাখতে পারেন গৃহকর্তার বাসার সামনে রশি বেঁধে, গৃহকর্তার ব্যক্তিগতভাবে নিরাপত্তা ব্যবস্থা করবে। আর সবগুলো ডগকে যদি আপনি রশি বেঁধে রেখে দেন, তাহলে তো সে নিরাপত্তা দিবে না। আপনি সেই আপনার ডগকে ছেড়ে দিতে হবে। সেরকম ডাইনামিক ডিফেন্সের জন্য আমাদের এয়ার ডিফেন্সের মেইন কনসেপ্ট, এটা আর্মি এবং নেভাল এয়ার ডিফেন্সও বিশ্বাস করে, যে মেইন কনসেপ্ট হচ্ছে যে টু ডিস্ট্রয় ইউর এনিমি অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ পসিবল, অপারেশনালি ফিজিবল। এটা হচ্ছে ডিস্ট্রয় করো। তার মানে আমরা একটা শত্রু দেখলে শত্রুকে বলবো না যে এসো 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 আমার ঘরে আমার ঘরে, আমরা এই গান করবো না। আমরা ওকে যদি শত্রু ভাবি, আমি যে ওকে মেরে আসবো। দারুণ। তার মানে এইটা হচ্ছে ফাইটার, আমাদের আকাশ বড়। হ্যাঁ, না সেটা তো ফাইটার ইন্টারসেপ্টরের কনসেপ্টটাকে যদি বাদ দিয়ে ফেলা হয়, এই যে অ্যাক্টিভ ডিফেন্সের কনসেপ্ট, তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমরা দামি কথাটা না বলে দেখা যাক যে কিভাবে আমরা ফাইটার ইন্টারসেপ্টরকে নিয়েই আমাদের সমন্বিত ডিফেন্স করতে হবে। অবশ্যই সারফেস টু এয়ার মিসাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাইনিজ ডিফেন্স মিনিস্টারের সেই কথাটা মনে পড়লো আপনার এই কথা থেকে। সে বলছে যে তুমি আমাকে ফার্স্ট স্ট্রাইক করতে পারবা, বাট উইল এনশিওর সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি তুমি আর পাবা না। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আসছিলাম যে ইরান যুদ্ধ থেকে আমাদের অনেক কিছু নেওয়ারও আছে, আবার অনেক কিছু চিন্তা করার আছে, নিব কিনা কশাস। এর মধ্যে এটা হচ্ছে একটা জিনিস, যে ইরান কিন্তু প্রথমে প্ল্যান করেছে কতটুকু অ্যাটাক করে পরে আমির পরে যে থাপ্পড়টা দিব, এই থাপ্পড়টা প্রথম থাপ্পড় যেতে বেশি হবে, এটা তো আগে রেডি। দে হ্যাভ প্রিপেয়ার্ড ফর রিটেলিয়েশন মোর দেন দে প্রিপেয়ার্ড ফর দেয়ার প্রোটেকশন এন্ড ডিফেন্স। আমার কাছে মনে হচ্ছে যে বাড়ি যেটা দিব, এই যে যেটা বললেন, এইভাবে মনস্তাত্ত্বিক জিনিসটা। এবং আমি একটা ব্যাপারে এগ্রি করি উইথ ইউ, যে এন্টি ড্রোন সিস্টেমটা আমাদের মধ্যে ডেভেলপ করা, এবং এটা এয়ারফোর্স করছে, সব বাহিনী করছে, এবং এয়ারফোর্স এটা নিয়ে খুব বেশি কাজ করছে, বিকজ এয়ার ডিফেন্স কমান্ডার, ন্যাশনাল ডিফেন্স কমান্ডার যেহেতু চিফ অফ স্টাফ হিসেবে ওই হিসাবটা আছে। আর দু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই যে আকাশের কথা বললাম না, এয়ার স্পেস ক্লোজারের ইস্যুটা চলে আসে। আমাদের আর্টিকেল 63-তে ওয়ার ক্যান বি ডিক্লেয়ার্ড, will not be declared unless the consent of the parliament. We have a functional parliament at this moment.
কিন্তু ডিক্লেয়ার হলেই যে এয়ার স্পেস ক্লোজারের যে ইস্যুগুলো আসবে, এবং এটার জন্য আমাদের সিভিল এভিয়েশনের ওয়ার বুকের মধ্যে আপনি দেখবেন পেজ 108, 109, 110 পরিষ্কার লেখা আছে। এই সেটিং আপনি ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার করার পরে আপনাকে তো হেমন্তর মতো বলা যাবে না যে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। আমি যদি ডিক্লেয়ার করি এয়ার স্পেস ক্লোজার, আই উইল হ্যাভ টু এনশিওর দ্য এয়ার স্পেস বিং ক্লোজড। ওকে, এই জিনিসটার জন্য তো আমার ক্যাপাবিলিটি এবং সক্ষমতা বাড়াতে হবে। এবং আমার মনে হয় যে এয়ারফোর্সের বা এয়ার পাওয়ারের জিনিসটাকে শুধু এয়ার পাওয়ার বা এয়ারফোর্সের নিজস্ব বিজয় না, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত রাখতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে যেদিন টার্কিশ ফাইটার এয়ারক্রাফট বা পাকিস্তানি ফাইটার এয়ারক্রাফট তাদের যেতে শক্তিধর রাশিয়া এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলো, এবং যেভাবে টার্কি রাশিয়ান এয়ারক্রাফট ফেলে দিয়েছিল সেই 2015 সালের নভেম্বরে F-16 দিয়ে, এবং তখন দেখেন সেই যে বিদ্রোহী দল ছিল তার বিজয় কিন্তু সেদিন শেরারের দল ছিল, তারা কিন্তু সেদিন বেঁচে গেছিল অ্যাটাক থেকে। আজকে শেরার কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট, বুঝছেন তো। আকাশ থেকে মানে ওই যে কি বলে Su-24 যে অ্যাটাক করছিল টার্কির F-16 এসে ফেলে দিল। সো এই যে আকাশের যুদ্ধ কিন্তু আকাশেরই যুদ্ধ না, আকাশের যুদ্ধ হচ্ছে জাতির যুদ্ধ। দারুণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। ফিরবো ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে। কারণ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে পাইকস, আমাদের প্রাচীন যে সেনা দল, আর সেই পাইকস থেকে হচ্ছে মডার্ন ইনফ্যান্ট্রি, আর আপনি একজন ইনফ্যান্ট্রি অফিসার। সো অ্যাজ এন ইনফ্যান্ট্রি অফিসার আপনার কাছে এই লেটেস্ট ইরান ওয়ারের প্রেক্ষিতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি যে একজন সৈনিক অথবা পদাতিক সৈনিক কেবল শারীরিকভাবেই নয়, সাইবার ওয়ারফেয়ার এবং স্পেশাল অপারেশনেও সমান পারদর্শী, যাকে মডার্ন ওয়ারফেয়ারে টেক এনেবল সোলজার বলছে, ওইটাতে পৌঁছাতে আমাদের কত দেরি? ওকে, এই প্রশ্নটা আমি তো হচ্ছে একেবারেই স্থল মানে সেনাবাহিনীর লোক, এটা ওই ওনাদেরকে করলে হয়তো আরো ভালো উত্তর পাওয়া যেত। তবে আমি এটা বুঝি যে হেডি অ্যান্ড টফলার কাপল আছেন, এনারা ওয়ার এন্ট্রি ওয়ার সহ অনেকগুলি বই ওনাদের আছে। তার মধ্যে একটা খুব চমৎকার জিনিস আমি এখানে উদ্ধৃতি করছি, ইউ মে নট বি ইন্টারেস্টেড ইন ওয়ার বাট ওয়ার ইজ ইন্টারেস্টেড অন ইউ। তার মানে আপনি যুদ্ধ চাইবেন না, এটা ঠিক আছে, আমরা একদম শান্তি জাতি হিসেবে যুদ্ধ চাইবো না কোনোদিনই, কিন্তু যুদ্ধ আপনাকে চাইবে যখন, তখন আপনার কোনো অপশন থাকবে না। আচ্ছা, এখানে যে সমস্যা হচ্ছে সেখানে উনি আরেকটা কথা বলেছেন যে ডিফারেন্স বিটুইন মানে বুট সোলজার অ্যান্ড ব্রেইন সোলজার। মানে একজন সোলজার তো বুটের উপরে চলে, মানে তার জুতা যে সামরিক জুতা, এইটাকে বলছে যে এটাকে ইফ ইউ ক্যান টার্ন ইট ইনটু ব্রেইন সোলজার দেন ইউ কাম উইথ দ্য কোয়েশ্চেনস অফ টেকনোলজি, কিভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সটা আপনি নিতে পারেন। আমাদের যে সমস্যাটা সেটা মোস্তাক বলেছেন যে মানে উল্লেখ করেছেন কিছু নেই, আমরা আমাদের বাচ্চাদেরকে ছাদে যেতে দিতে চাচ্ছি না। এই বাচ্চা ছাদে যাবে কিভাবে? আমাদের যে বাচ্চা তাকে নদীতে নামাতে দিচ্ছি না, কুমিরে খেয়ে ফেলবে, সাঁতার যাবে না, ডুবে যাবে, ইংলিশ চ্যানেল কিভাবে পাড়ি দেবে? আমাদের জাতীয় সমস্যা, ওই যে বললাম যে জাতীয় নিরাপত্তার বিষয়টা আমাদের যে কিছু ওভাররাইডিং অ্যাডভান্টেজেস আছে, অফকোর্স ইটস এ ডিফেন্ডার্স প্যারাডাইস। এটা ইরানের মতো একটা দেশ যেখানে যত বড় শক্তি আসুক না কেন সহজে ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না, সেই অ্যাডভান্টেজটা আমাদের আছে। কিন্তু এর পাশাপাশি আমরা যদি যতই বলে না কেন, যদি আমাদের ইন্ডিজিনাস ডিফেন্স সিস্টেম আমরা ডেভেলপ না করি, প্রোডাকশন না করি, ভারতে যেমন ডিআরডিও আছে, আমাদের কি আছে? কোনো রিসার্চ আছে, কোনো গবেষণা আছে? এবং সবচেয়ে বড় যে আমাদের অ্যাডভান্টেজ, দ্য ভূপ্রকৃতি, জিওপলিটিক্যাল লোকেশন, দ্য জিওগ্রাফি ইটসেলফ। আপনি পদে পদে প্রায় 750 নদী, আপনি 2 কিলোমিটার এগোলেই একটা বাধা, পুরো বর্ষাকাল সারা দেশ ইনআন্ডেটেড উইথ দ্য ওয়াটার। এইরকম একটা ম্যাসিভ একটা 71-এ ভারত যে যৌথ বাহিনীর সাথে কেন ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হলো? বিকজ অফ উইন্টার সিজন। তার মানে কতগুলি অ্যাডভান্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। মাশাআল্লাহ। এ বাদে আমি যদি এখন আমাদের টোটাল 18 কোটি থেকে 20 কোটি লোক বলি, তার যদি 2 কোটি লোক যদি ডিফেন্স সিস্টেমের সাথে করি, আই ক্যানট ইনক্রিজ দ্য লেন্থ বাট আই ক্যান ইনক্রিজ দ্য ব্রিথ। আমি তো প্রশস্ততা বাড়াতে পারি। আমি যদি এখন পয়জনাস ওই বীজের মতো পলিসি করি যে যখনই শত্রু আমার এলাকায় ঢুকে যাবে পদে পদে তাকে ওই ভীম রুলের মতো অ্যাটাক করা হবে, প্রত্যেকটা স্টেপ তাকে কাউন্ট করতে হবে। আমি যখন এনিমির টাইমটাকে আপসেট করতে পারবো, থিঙ্ক অ্যাবাউট দিস। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশ যেরকম ঘনবসতি এলাকা হচ্ছে, আমরা তো ফাইটিং ইন বিল্ড আপেরই একটা জিনিস বলি,
মানে 10 থেকে 15 বছর লাগবে ঢাকা শহর দখল করতে, যত বড় শক্তি হোক না কেন। এই অ্যাডেড অ্যাডভান্টেজগুলি আছে, কিন্তু সেখানে যদি আমি মিনিমাম আর্মামেন্ট যদি আমি তাদেরকে দিতে না পারি, মিনিমাম প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট যদি তাদের হাতে পৌঁছাতে না পারি, মিনিমাম এয়ারক্রাফট যদি দিতে না পারি, ঠিক আছে, আমার স্পেস কম, আমার জিওগ্রাফিক্যাল ডেপথ কম, ঠিক আছে, কিন্তু কমব্যাট এয়ার পেট্রোলিং এর জন্য আমার যে মিনিমাম এয়ারক্রাফট দরকার সেটা থাকতে হবে না। আজকে বাংলাদেশের এতদিন পরে একটা ফোর্থ জেনারেশন বা 4.5 জেনারেশন, 5th জেনারেশন একটা কমব্যাট এয়ারক্রাফট নাই। আপনি যেটা রাইটলি বলেছেন, যদি এটা থাকতো, দ্যাট মিনস হোয়াট, উই শুড বি এবল টু স্ট্রাইক নেপিডো অ্যান্ড কাম ব্যাক। এইটা যদি আমার যেদিন সামর্থ্য যদি থাকতো, তাহলে তো রোহিঙ্গা ইনফ্লাক্স হতো না, রোহিঙ্গা পোষণ হতো না। সো এরকম অনেক বিষয় আছে, আমি সেটা সংক্ষেপে বলি যে এই বৃত্ত, এই যে চিন্তার যে মানে একেবারে কূপমণ্ডকতা, এইটা ভেঙে আমাদেরকে ইন্ডিজিনাস সিস্টেমে আমাদের এগোতে হবে। পৃথিবীর কারো মডেল আমাদের সাথে মিলবে না, আমাদের রিকোয়ারমেন্টকে আমাদের মতো করে মানে এটাকে সাজাতে হবে। দ্যাট শুড বি আওয়ার অ্যাপ্রোচ ফর ফিউচার। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার শামীম কামাল। আমরা অনুষ্ঠান শেষ করব কমোডর মেজবা আপনার মাধ্যমে, এবং আপনার জন্য কনক্লুডিং যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব ইন্টারেস্টেড যে আমরা তাহলে সাবমেরিন প্রোডাকশনের ব্যাপারে ভাবছি না কেন। ইভেন যেটা স্যার বললেন যে আমাদের চিন্তার সীমাবদ্ধতা এমন যে আমরা ভাবতেও চাই না যে এটা আমরা কখনো করতে পারবো। তাহলে বিশেষ করে সাবমেরিন ডিটারেন্স এবং সমুদ্র পথে আমাদের বাণিজ্য সচল রাখতে ভবিষ্যতে কি একটা ব্লু ওয়াটার নেভি হওয়ার লক্ষ্য আমরা নিতে পারি কি? অত্যন্ত চমৎকার প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরের সাথে আমি আরও আমার কলিগদের কথা থেকে কিছু কথা দিয়ে বলতে চাই। সেটা হলো, ইউ হ্যাভ ফুল 5 minutes স্যার। থ্যাংক ইউ, স্টপ মি জাস্ট 30 minutes, আই উইল সাম আপ। থ্যাংক ইউ স্যার। 2003-এ আমি যখন ইউএস নেভি ওয়ার কলেজে আমার সেকেন্ড স্টাফ কোর্স করি, ওই সময় আই কেম অ্যাক্রস এ ডকুমেন্ট, আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। ওইটা 1970s-এর একটা রিসার্চ পেপারস ইসরায়েলের। তো এটা ইসরায়েলের যে তাদের যে আর্কিটেকচার ছিল, সেটা ছিল ইসরায়েলের আশেপাশে শক্তিশালী কোনো মুসলিম দেশ থাকবে না, অল উইল বি ফ্র্যাগমেন্টেড। এবং ইসরায়েলের ওইটাই আমরা যদি দেখি, তারা কিন্তু এইটাই করছে, ইরাক, সিরিয়া, ইরানের জন্য যেটা এটা এরকম। মুশতাক যেটা বললো যে ইরান অ্যাটাক করেছিল, ওইটা আসলে ওইভাবে জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপার দেখতে হবে। আমরা পাকিস্তানের সাথেও তো যুদ্ধ করেছি, আমরা তো সুন্নি, তো শিয়া সুন্নি, এই জিনিসগুলোকে এইভাবে সরলীকরণ করা উচিত হবে না। যখন আমেরিকা অ্যাটাক করে বা ইসরায়েল অ্যাটাক করে, ইসরায়েল কিন্তু শিয়া সুন্নি দেখে না, বুলেট ডাজন্ট নো, মিসাইল ডাজন্ট নো হুইজ শিয়া হুইজ সুন্নি, কার আকীদা ভালো কার কি, ন্যাশনাল ইন্টারেস্টটা দেখে, তাই না? এটা একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড হয়েছে, আমাদের যে আমরা ডিবেট করতাম, পশ্চিম পাকিস্তানের সমালোচনা করতাম যে ডিফেন্স অফ ইস্ট উইল বি এনশিওর্ড বাই ওয়েস্ট, যে কারণে আমাদের এখানে কিছু নাই, এরকম করেছিল। বাট আই গো ফুললি উইথ জেনারেল শামীম যে আমরা তাহলে পশ্চিম পাকিস্তানকে ব্লেম করা বন্ধ করি। আমরা 55 বছর ধরে কি করলাম? আমরা যে কিছু করি নাই তা না, আমাদের সিনিয়ররা করেছেন, আমাদের উই হ্যাভ লটস অফ থিংস, কমপ্লেসেন্ট হওয়ার সুযোগ নাই যদিও, বাট করেছেন, এটা বলতে হবে। বাট সেখান থেকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমরা কি করছি, দিস ইজ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা নিয়ে আসে যে সানজুর যেটা, যে ইটস নট ডক্ট্রিন অফ ওয়ার দ্যাট এনিমি উইল নট কাম। আমরা যে একটা ভাব গত 15-16 বছর করেছি যে আমাদের শত্রু আসবে না, না, সানজু বারবার বলতেছে 2500 বছর 3000 বছর আগের থেকে, ইটস নট ডক্ট্রিন অফ ওয়ার দ্যাট এনিমি উইল নট কাম বাট টু প্রিপেয়ার। সো ওই প্রিপারেশনটা দরকার। বাংলাদেশ ইজ এ পিস লাভিং কান্ট্রি, আমাদের ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টু নান, এই যে আমাদের ফিলিংসগুলো থাকুক, ইটস দেয়ার, বাট ইফ আই এম অ্যাটাকড, তাইলে কি করতে হবে, তাই হাউ রেট। এটা একটা ডিফেন্স বাজেট, এটা খুব মজার জিনিস, আমরা সবসময় এটা ডিবেট করি, এয়ার পাওয়ারের জন্য চাই, ট্যাঙ্কের জন্য, মিসাইলের জন্য চাই। আমি বলতে চাই যেটা, যে আমরা ওয়ারকোর্সের এই জিনিসটা ছিল, দেখা গেল যে সেনাবাহিনীর কর্মকর্তারা তারা নেভির জন্য আলাদা বাজেট দিচ্ছে বেশি করে। কেন? বলে স্যার আমাদের এয়ার পাওয়ার তো আমি এখন হরমুজে নিতে পারবো না, আমরা ফুল রাফায়েল দিয়ে দিলাম আমাদের এখন মুশতাকরে, আমরা F-15 দিয়ে দিলাম, ক্যান হি গো? ইন্টারন্যাশনাল ল ডাজন্ট অ্যালাউ, বাট নেভির জাহাজ যাইতে পারে, বিকজ দিস ইজ দি আন্ডারস্ট্যান্ডিং। জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ল বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমার নেভিকে ওইভাবে রেডি করতে হবে যাতে আমার ন্যাশনাল ইন্টারেস্টটা সার্ভ করতে পারে। এটা বাজেটে সেটা আনতে হবে, বিকজ দিস ইজ মাই প্রিমিয়াম। ইন্স্যুরেন্সে যেভাবে আমরা বলি। আমার নেক্সট পয়েন্টটা হলো যে অ্যাডাপ্টেশন অফ ওয়ারফেয়ার। আমরা যে কথা বলছি অ্যাসিমেট্রিক, মোজাইক, ইরানের কথাগুলো বলছি, নেপোলিয়ান ওয়ারফেয়ার যেরকম ছিল এট্রিশন থেকে, তারপরে কি আসলো, জার্মানরা নিয়ে আসলো ব্লিটজক্রিগ, শিলফেন প্ল্যান পুরা ফেল করলো,
তারপরে দিয়ে কি আসলো, ট্যাঙ্ক ওয়ারফেয়ার। এইভাবে করে আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের ইনফ্যান্ট্রি সোলজারদের ব্যাপারে, ওই যে রোমানদের হপলাইট ছিল, এই ছিল, এগুলো এভলিউশনের ভিতর দিয়ে আসছে। নেভি তো এরকম হয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন এসডিক আবিষ্কার হলো, যে অ্যালাইড সাবমেরিন ডিটেকশন ডিভাইস, জার্মানরা কিন্তু ইউবোট ওয়ারে আপনি জানেন যে খুব সাকসেস পাচ্ছিল উলফপ্যাক্স দিয়ে। বাট এসডি করার পরে তখন কিন্তু সাবমেরিনে ওরা রিজেক্ট করে ফেলতেছে এবং ওই এয়ার পাওয়ার নিয়ে এসে কিল করতেছে। তখন জার্মানরা কি করলো, টেকনিক্যালি জার্মান সাবমেরিন কমান্ডাররা তারা তখন সারফেস থেকে টর্পেডো মারা শুরু করলো। দিস ইজ আনঅর্থোডক্স অ্যাপ্রোচ অ্যান্ড দিস ইজ অ্যাসিমেট্রি। আমাদের ওই লাইনে আমাদের ইয়াং অফিসারদেরকে এনকারেজ করতে হবে যাতে করে তারা চিন্তা করতে পারে, তাদেরকে ওই বক্স করা যাবে না। তারপরে আপনার ধরেন যে আমি পার্সোনালি মনে করি 40 বছর ইউনিফর্ম পরা বা এখন পর্যন্ত আছি সাথে, যে ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার, উই ডিপোজিট আওয়ার ইউনিফর্ম বাট উই ডোন্ট ডিপোজিট আওয়ার ট্রেনিং। আমি বলতে চাই আমাদের ক্লাসিক্যাল যে ওয়ারফেয়ার, ইরানে কিন্তু ক্লাসিক্যাল নৌযুদ্ধ হচ্ছে না, ঠিক আছে, ইরানিয়ান নেভি ক্লাসিক্যাল নৌযুদ্ধ করছে না। বাট আমি মনে করি যেটা ও বলল যে আমাদের ক্লাসিক্যাল নৌযুদ্ধের সাথে বা সেনাযুদ্ধের সাথে বা এয়ারফোর্সের এয়ার পাওয়ারের যুদ্ধের সাথে আমাদের ক্লাসিক্যাল প্লাস আনঅর্থোডক্স এসিমেট্রি, এটার কম্বিনেশন থাকতে হবে। This has to be there, side by এটা থাকতে হবে। It will decide upon by the commander, the services chiefs, কোনটা কখন ইউজ করবে, that will like a trump card কখন ইউজ করবে। লাস্ট যেটা দিয়ে আমি শেষ করতে চাই, যে আমরা ইরান থেকে কি শিক্ষা পাইলাম। ইরানের যে ইউনিটি যেটা বললাম, একটা যে তারা মনে করছে রেজিম চেঞ্জ, মেরে ফেললেই সবাই ইয়ে হয়ে যাবে। আমি আল জাজিরাতে লেখা একজন ইরানিয়ান যে রেজিমের বিরুদ্ধে ছিল, একজন প্রফেসর, নাও হি ইজ সার্ভিং ইন ওয়ান অফ দি ইউনিভার্সিটি ইন ইউনাইটেড স্টেটস, উনি বলতেছে উনার ছাত্র জমানায় 1979-এ যখন এন্টি গভর্নমেন্ট ওনারা হলো, ওনারা শাহের পক্ষ ছিল, খোমেনির বিপক্ষে ছিল, হি ওয়াজ এ ইয়াং স্টুডেন্ট ইন এন ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। উনি বলল যখন ইরাক ওয়ার শুরু হলো তখন আমরা আস্তে আস্তে ইরানের পক্ষে চলে আসলাম, রেজিমের পক্ষে চলে আসলাম। সেম থিং ইজ হ্যাপেনিং। এইটা ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট পয়েন্ট, দি মার্টারডম কালচার। মুসলিম হিসেবে আমি মনে করতে পারি আমি খুব সেকুলার ভাব দেখালে আমাকে খাবে না। লাইক ওয়াকিং থ্রু দি জাঙ্গল, আই এম এ ভেজিটেরিয়ান, টাইগার এন্ড লায়ন উইল নট কিল মি, এটা ভাবা যাবে না, ঠিক আছে। ট্রাম্প যা লাস্ট যে টুইট করেছেন ওনার আজকে, সেটা বলছে উনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছে যে কোনো যুদ্ধ আইন লঙ্ঘন হবে না, বিকজ ইরানিয়ানস আর নট হিউম্যান, দে আর অ্যানিমেলস। লুক এট দি নাম্বার ওয়ান কান্ট্রি অ্যান্ড দি লিডার ইজ টকিং। নেক্সট হয়েছে ওনার যে টুইটটা করেছে, উনি থিওলজিক্যালি ডিফারেন্টলি উই ক্যান থিঙ্ক অফ, বাট উনি একটা এন্টার রিলিজিয়নকে অ্যান্টাগোনাইজ করে কথা বলেছে। তো মার্টারডম কালচার যেটা ইরানের, এই কালচারটা অলসো ইম্পর্টেন্ট। বাংলাদেশ ইজ এ মেজরিটি মুসলিম কান্ট্রি, বাট উই আর ভেরি পিস লাভিং, আমাদের ভেরি পিস লাভিং কান্ট্রি। বাট এই পিস লাভিং এর তো একটা লিমিট থাকতে হবে। ওয়ান্স উই আর অ্যাটাকড, when my family members are raped, আমি বলবো যে না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো বলতে পারবো না। থ্যাংক ইউ। সো ওইটা নিয়ে আসতে হবে আমাদের ওই মার্টারডমের, এটা বিকজ উই আর মুসলিম অ্যান্ড উই হ্যাভ টু ফাইট সো দ্যাট আমাদের রাইটস আর প্রিজার্ভড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এয়ার কমোডর মুশতাক, থ্যাংক ইউ সো মাচ কমোডর মিসবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের যে মুক্তির কথা এর সকল শ্রোতা দর্শক এবং আমাদের এই টিভি চ্যানেল সবার প্রতি আমার পক্ষ থেকে যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ওয়ারকোর্সের একটা ডিব্রিফিং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, ভুট্টো একসময় বলেছিল দরকার হলে ঘাস খাবে কিন্তু পারমাণবিক সক্ষমতা অর্জন করবে, চাইলেই হয়, কারণ পলিটিক্যাল উইল সত্যি খুব গুরুত্বপূর্ণ। জেনারেলস, অফিসার্স, এনসিওস, সোলজার্স, তারা হয়তো যুদ্ধক্ষেত্রে জীবন দিয়ে আসতে পারে, কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত নেয় সংসদ। সুতরাং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সদিচ্ছা আমাদের বীরত্বকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। এই মুহূর্তে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। আমরা তার কাছে আশা করব বাংলাদেশ সামরিক বাহিনী যেন অন্তত মাদুরোর মতো অন্য কোনো বাহিনী এসে বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং তার পরিবারকে তুলে নিয়ে যেতে না পারে, কিংবা আয়াতুল্লাহ আলী খামেনির মতো করে মেরে রেখে যেতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীকে যতটুকু শক্তিশালী করা দরকার সেইটুকু করার ব্যাপারে তিনি যেন কোনো কার্পণ্য না করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরের মুক্তির কথার পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।